সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আরো একটি আন্তর্জাতিক ক্লাস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আব্দুল্লাহ আল আহাদ রাফি আপনাদের সাথে আজকে ক্লাস পরিচালনা করছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা একটু আন্তর্জাতিক বিষয়াবলীর বিভিন্ন ইস্যুস নিয়ে আজকে অনেকগুলো টপিক আছে, তো আমরা খুব সীমিত আকারে টপিকগুলো পড়ার চেষ্টা করবো আর কি। এবং সবাই মনোযোগ দিয়ে ক্লাসে থাকবেন আশা করি। সবাই একটু শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার করবেন। আমরা আজকে যে টপিকগুলো পড়বো তার মধ্যে রয়েছে এই, বিশ্বের বিভিন্ন জাতি উপজাতি, আহ খেলাধুলা রয়েছে, তারপরে হচ্ছে আপনার বিশ্বের পরিবেশ, কূটনীতি যেটা রয়েছে সেইগুলো আছে, সেইগুলো বিষয় নিয়ে পড়বো। এই যে এই সমস্ত বিষয়গুলো থেকে পরীক্ষায়, যেহেতু পরিবেশ, এই যে বিভিন্ন জাতিগত দ্বন্দ্ব, তারপরে হচ্ছে আপনার খেলাধুলা, এগুলো সবসময় বার্নিং ইস্যু থাকে। সো এগুলো থেকে পরীক্ষায় যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়াও আমরা পড়বো পৃথিবীর বিভিন্ন পুরস্কার, বিভিন্ন পুরস্কার সম্পর্কে পড়বো। এই যে নোবেল পুরস্কার বলি আমরা, এই কি বলে, অস্কার পুরস্কার বলি, পুলিৎজার পুরস্কার বলি, এই সমস্ত পুরস্কার থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা নতুন সংযোজন দেখতে পাচ্ছি, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই আন্তর্জাতিকটা আছে। এবং আমরা আরো একটি ক্লাসে আমি আপনাদের সাথে ছিলাম, যদি ক্লাসটা অনেকক্ষণ ধরে নিয়েছি। আহ এবং ওই ক্লাসে আমরা হচ্ছে অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করেছি। বিশ্বের এই বিভিন্ন সভ্যতা, আরো অনেক বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে তাহলে আমরা এই যে বিশ্বের বিভিন্ন জাতি উপজাতি এই সমস্ত বিষয় একটু আলোচনা করব। এখানে আমাদের হেডলাইনে কিন্তু বলা আছে, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের যেহেতু টাইম কম এবং আমরা খুবই লিমিটেড পড়াশোনা করব, এবং যেটুক পড়বো আমরা সেটুক ভালোভাবে পড়বো, এটা হচ্ছে আমাদের মোটো হওয়া উচিত এই মুহূর্তে। ঠিক আছে, বিশ্বের বিভিন্ন জাতি উপজাতির মধ্যে আমরা দেখব, এই যে এখানে বলা আছে প্রথমে কুর্দি জনগোষ্ঠী আছে। আমি যেগুলাতে একটু হাইলাইট করবো ওইগুলাই শুধু আপনারা পড়বেন, অর্থাৎ ধরে নেবেন এগুলাই আমি দাগাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুর্দি জনগোষ্ঠী। কি কি দেখতে পাচ্ছি? কুর্দি জনগোষ্ঠী। এটা মিডল ইস্টের একটা জনগোষ্ঠী, এবং এটা থাকে কোথায়? তুরস্ক, ইরাক, ইরান এবং সিরিয়াতেও থাকে। কোথায় থাকে? আরেকটা দেশ আমরা লিখে নিতে পারি, নাম হচ্ছে সিরিয়া। সিরিয়াতেও এই কুর্দি জনগোষ্ঠীটা থাকে। ওকে, তারপরে আসি আমরা। এরপরে উইঘুর। উইঘুর যে জনগোষ্ঠী, সেটা কোথায় থাকে? চীনের কোন প্রদেশে? জিনজিয়াং প্রদেশে থাকে। চীনের কোন প্রদেশে? জিনজিয়াং প্রদেশে। এবং চীনের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ আছে যে তারা ওদেরকে বাধ্য করছে, ধর্ম চেঞ্জ করতে বাধ্য করছে, এ ধরনের অনেকগুলো অভিযোগ আছে। ওকে, অনেক বিস্তারিত বিষয়গুলো আমরা। তারপরে আসি আমরা এখানে রোহিঙ্গা। রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, যারা মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী, মুসলিম জাতিগোষ্ঠী। কোথাকার? মিয়ানমারের একটা মুসলিম জাতিগোষ্ঠী, যারা কোথায় থাকে? রাখাইন অঞ্চলে থাকে। মিয়ানমারের মিয়ানমারের হচ্ছে এই রাখাইন যে অঞ্চলটি আছে, ওখানে তাদের বসবাস। ওকে, তারপর আসেন, এরপরে হচ্ছে আমরা এখানে পড়বো, এই এগুলো কিছু আমরা বাদ দিতে পারি। এগুলো আমরা বাদ দিবে, মাওবাদী, টোডা, এগুলো বাদ দিয়ে আমরা পড়বো হচ্ছে এখানে স্কিমু। কি পড়বো? স্কিমু। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে মাওরি আছে। মাওরি, মাওরি আপনারা জানেন নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে কি বলা হয়? মাওরি বলা হয়। তাহলে এটাও ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা পড়বো হচ্ছে আপনার, কি পড়বো, আরেকটা, একটু আমি এখানকার বাইরে দুইটা জনগোষ্ঠীর নাম বলবো, কাইন্ডলি এগুলো 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 একটু আমরা পড়ে নেবেন। ওকে, একটার নাম হচ্ছে আপনার মেইতেই। কি নাম? মেইতেই। এবং হচ্ছে কুকি। মেইতে এবং কুকি এই দুটা কোথায়? ভারতে। ভারত। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে মেইতে, একটা হচ্ছে কুকি। এই জনগোষ্ঠী দুটো কোথায়? ভারতে তাদের বসবাস। কোথায় বসবাস? ভারতের। তাহলে আমরা এই দুইটা জিনিসপত্র জেনে নেব। একটা হচ্ছে মেইতেই, যেহেতু এগুলো খুব আলোচিত বর্তমানে ভারতে, ভারতে আলোচিত বিধায় আমরা কি পড়বো? তাহলে আমরা কুর্দি পড়বো, উইঘুর পড়বো, রোহিঙ্গা পড়বো, এস্কিমো পড়বো, মাওরি পড়বো, এবং হচ্ছে মেইতে এবং কুকি। এই কয়টা জনগোষ্ঠীর নাম আমরা পড়লে ইনশাল্লাহ আমরা কমন পাবো আর কি। তাহলে আর এখানে কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে, এই যে দেখেন, এখানে কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে। তাহলে বিভিন্ন ভাষা, এই যে এই জিনিসটা একটু আমরা জেনে রাখবো। বিশ্বের সর্বাধিক নৃতাত্ত্বিক ভাষা প্রচলিত আছে পাপুয়া নিউগিনিতে। ঠিক আছে, কোথায়? পাপুয়া নিউগিনিতে। তবে সবচেয়ে বেশি মানুষ চীনা, চীনের কি মান্দারিন ভাষা কি বলে আপনার, অর্থাৎ মাতৃভাষা হিসেবে সবচেয়ে বড় ভাষা হচ্ছে চীনের মান্দারিন ভাষা, মাতৃভাষা হিসেবে কিন্তু মাথায় রাখবেন। আর সবচেয়ে বেশি বলে মানুষজন কোন ভাষা? ইংরেজি ভাষা। কোন ভাষা সবচেয়ে, কোন ভাষার ব্যবহার সবচেয়ে বেশি? তাহলে আমরা যদি বলি ব্যবহার হচ্ছে ইংরেজি।
ইংরেজি। ওকে, তাহলে ব্যবহার হচ্ছে ইংরেজির। আর মাতৃভাষা হিসেবে সবচেয়ে বড় ভাষা কোনটা? চীনের মান্দারিন ভাষা। কি ভাষা? মান্দারিন ভাষা। ওকে, তারপর আসেন। এরপর আমরা একটু দেখে নেবো এখানে আরেকটা বিষয়। সেটা হচ্ছে এগুলো আমরা পারি, বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ যে হচ্ছে আপনার কি, এই ওল্ড টেস্টামেন্ট একটু আমরা দেখে নেব। ওল্ড টেস্টামেন্ট। ওকে, ওল্ড খ্রিস্টান ইহুদিদের ধর্মগ্রন্থ কি ভাষায় রচিত? হিব্রু ভাষায় রচিত। এটা একটু দেখে নেব। তাহলে আমরা এই ইনফরমেশন গুলো আমরা জানলে মোটামুটি এই এই পার্টটা আমাদের কভার হবে আর কি। ওকে, তাহলে আমরা এগুলোই পড়বো। এরপর একটু আমরা যাই। এরপর আমরা যাব বিভিন্ন আন্তর্জাতিক যে কি আছে আপনার। আর এই লাইনটা একটু পড়বো, ভাষা ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? ষষ্ঠতম। এগুলো পড়বো। তারপরে হচ্ছে ব্যবহারকারী, ভাষা ব্যবহারকারী অর্থাৎ বাংলা ভাষা ব্যবহার করে কোন কোন দেশে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং নেপালে বাংলা ভাষার ব্যবহার রয়েছে। আচ্ছা, তাহলে আমি এখানে কয়েকটা এই আন্তর্জাতিক দিবস, বর্ষ এগুলো আছে, এগুলো একটু আপনাদের দাগায় নিতে হবে। এগুলা খুব লিমিটেড পড়তে হবে আমাদের, এবং আমাদের মনে রাখতে হবে। দেখবেন খুব কনফিউজিং প্রশ্ন প্রশ্ন হবে, এগুলো আমরা ভুল করতে পারি। তাহলে আমরা বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবসটা দেখব, বিশ্ব ক্যান্সার দিবসটা দেখবো, যেহেতু এটা বিষয়টা মেডিকেলের সাথে সম্পর্কিত। ক্যান্সার দিবস এই জন্য এটা আসতে পারে। যেগুলো মেডিকেলের সাথে, বিজ্ঞানের সাথে সম্পর্কিত, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় আর কি। তারপর আমরা পড়বো বিশ্ব নারী দিবসটা আমরা পারবো, এটা খুবই ইজি, 8 মার্চ মোটামুটি আমরা সবাই জানি। ওকে, তাহলে আমরা পড়বো হচ্ছে এখানে বিশ্ব বর্ণ বৈষম্য বিলোপ দিবস, বিশ্ব পানি দিবস, আবহাওয়া দিবস। ওকে, পানি দিবস, আবহাওয়া দিবস। তারপর আমরা পড়বো হচ্ছে অটিজম সচেতনতা দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব হিমোফিলিয়া দিবস। ঠিক আছে, তারপরে ধরিত্রী দিবস, ধরিত্রী দিবস। ওকে, তারপর আমরা পড়বো হচ্ছে থ্যালাসেমিয়া দিবস। তারপর আমরা পড়বো হচ্ছে আহ, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। জীববৈচিত্র্য দিবস আন্তর্জাতিক, তাহলে আহ এরপর আপনার কি আছেন? নিরাপদ মাতৃত্ব দিবস। তারপরে হচ্ছে তামাক মুক্ত দিবস, তামাক মুক্ত দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস, এই যে বিশ্ব পরিবেশ দিবস। ওকে, একটু আপনারা খেয়াল রাখবেন কি কি বলতেছি আমি। বেশি বড় হয়ে গেছে, এটা কি এরকম হলো কেন? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা। এরপর এখানে কি আছে? বিশ্ব জনসংখ্যা দিবস দিলাম, তারপরে দেব আমরা হচ্ছে এখানে পর্যটন দিবস। পর্যটন দিবসটা একটু গুরুত্বপূর্ণ আছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস গুরুত্বপূর্ণ আছে, এই আর কি। এই কয়টা দিবস একটু পড়লে আমাদেরকে, আমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা। এটা একটু পিডিএফটা ঝামেলা করতেছে মনে হয়, না? ঠিক আছে, ওকে। তাহলে এবার আসেন, এরপর হচ্ছে আমরা দেখবো একটু ডায়াবেটিস দিবসটা। ডায়াবেটিস দিবস, তারপরে এইডস দিবস, প্রতিবন্ধী দিবস, এই কয়টা দিবস, এই যে কয়টা দিবস আমরা একটু কাইন্ডলি পড়ে নেবো আর কি। এরপর আমরা যাব বিশ্ব পরিবেশে। এই যে দেখেন এখানে বিশ্ব পরিবেশ। বিশ্ব পরিবেশ মানে হচ্ছে আমাদের এখানে কয়েকটা বিষয় দরকারি। বিশ্বের যে পরিবেশ সম্মেলনগুলো হচ্ছে, এই পরিবেশ সম্মেলনগুলো আমাদের দরকার। তা কারণ পরিবেশ আমরা জানি এখন পরিবেশ খুব বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এই যে বিশ্ব উষ্ণায়নের কারণে। এটা তো আপনারা জানেন যে ওজোন স্তরের কি হচ্ছে আপনার, ওজোন স্তরের কারণ, ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে এই যে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। তো এই কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বেড়ে যাচ্ছে। এইভাবে বাংলাদেশ হচ্ছে একটা এই আপনার জলবায়ু ভিত্তিক একটা ভালনারেবল একটা রাষ্ট্র। জলবায়ু ভিত্তিক একটা ভালনারেবল রাষ্ট্র, অর্থাৎ এই জন্য বাংলাদেশ কিন্তু জাতিসংঘের B20 সদস্য। ভি টোয়েন্টি মানে কি? ভালনারেবল 20। পরীক্ষায় আসতে পারে, এটার পূর্ণরূপ আসতে পারে ভালনারেবল 20-র একটা সদস্য রাষ্ট্র। তাহলে আসেন এইভাবে আমরা এখানে কি করতে পারি? বিশ্ব পরিবেশে দেখেন ওজোন স্তর, এটার সংকেতটা আমরা পারি O3। O3, তাহলে ওজোন গ্যাসটা কেমন? এটা গাঢ় নীল এবং হচ্ছে তীব্র গন্ধযুক্ত। গাঢ় নীল এবং কি? তীব্র গন্ধযুক্ত। তারপরে হচ্ছে আমাদের এখানের এই যে ওজোন ক্ষয়কারী যে গ্যাসগুলো আছে, CFC,
মিথাইল, ক্লোরোফর্ম, হ্যালন, এই সমস্ত গ্যাসগুলো আমরা জেনে রাখবো। তারপর আসেন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে গ্রিন হাউস প্রভাবক গ্যাস। এই লাইনটা একটু আমরা পড়বো, সিএফসি, CO2, CH4 and 2 ও। ওকে, এগুলো একটু আমরা পড়বো। এরপর আসেন গ্রিন বেল্ট মুভমেন্টটা পড়তে হবে। গ্রিন বেল্ট মুভমেন্ট, ওকে। গ্রিন বেল্ট মুভমেন্ট কোথায় হয়? কেনিয়াতে। কেনিয়াতে এটার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, অর্থাৎ গ্রিন বেল্ট মুভমেন্ট এটার যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে ওয়াঙ্গারি মাথাই। আপনারা মনে রাখবেন, ওয়াঙ্গারি মাথাই কেনিয়ার একজন মানুষ। উনি হচ্ছেন কি গ্রিন বেল্ট মুভমেন্টটা শুরু করেছিলেন। ওকে, এটা একটা পরিবেশ বিষয়ক আন্দোলন। তারপরে আসেন পৃথিবীর গুরুত্বপূর্ণ জলাশয়গুলোকে রক্ষা করার জন্য ইরানে 1971 সালে একটা কনভেনশন হয়েছিল, অর্থাৎ সনদ স্বাক্ষরিত হয়েছিল। এই সনদটার নাম কি? সনদটার নাম হচ্ছে রামসার কনভেনশন। কি নাম? রামসার কনভেনশন। এই যে আন্তর্জাতিক রামসার কনভেনশন, এখানে এটা হবে আপনার হচ্ছে 1971 সাল হবে। হ্যাঁ, একটু একটু ঠিক করে নিন। এই আন্তর্জাতিক রামসার কনভেনশন কত সালে হয়েছিল? 1971 সালে। কোথায় হয়েছিল? ইরানের রামসার শহরে। ইরানের কি রামসার শহরে। তারপর আমরা এখান থেকে আর কিছু আমাদের পড়ার দরকার নাই। আচ্ছা, আরেকটা বিষয়, সেটি হচ্ছে এটা একটু আমরা মনে রাখবো। জাতিসংঘের যদি পরীক্ষায় আসে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার নাম কি, তাহলে আমাদের বলতে হবে কি? UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ওকে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। কত সালে গঠিত হয়? 1972 সালে। যার সংস্থার মধ্যে আমাদের এইটুক জানলে, এটা জানলেই হবে। ওকে, তারপরে আসেন এরপরে জলবায়ু বিষয়ক জাতিসংঘের একটা বার্নিং ইস্যু হচ্ছে পরিবেশ, এবং আরেকটা আছে কি? জলবায়ু। তাহলে জলবায়ু কি? জলবায়ু বিষয়ক সংস্থার নাম কি জাতিসংঘের? জলবায়ু বিষয়ক সংস্থার নাম হচ্ছে আইপিসিসি। কি নাম? আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমরা তিনটা সংস্থার নাম মনে রাখবো। একটার নাম ইউএনইপি, একটার নাম হচ্ছে আইপিসিসি। ওকে, এটা হচ্ছে জলবায়ু বিষয়ক, তাহলে আইপিসিসি হচ্ছে জলবায়ু বিষয়ক। তারপরে আপনার ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, হচ্ছে পরিবেশ বিষয়ক। কি বিষয়ক? পরিবেশ বিষয়ক। ঠিক আছে। তারপরে আবহাওয়া বিষয়ক সংস্থার নাম হচ্ছে WMO। তাহলে আমি যে বিষয়গুলোতে একটু দাগ দিচ্ছি এগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এইভাবে আপনারা পিডিএফটা ইয়ে করে রাখেন। ঠিক আছে, তারপর আসেন এরপরে আসেন আমাদের কপ সম্মেলন। প্রতি বছর যে বিশ্ব পরিবেশ বিষয়ক যে সম্মেলন, জলবায়ু বিষয়ক যে সম্মেলন হয়, এগুলাকে বলা হয় কপ। COP। COP মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। এই যে দেখেন এখানে বলা আছে কনফারেন্স অফ দ্য পার্টিস বলা আছে। তারপরে এই কনফারেন্স অফ দ্য পার্টিস করে থাকে কোন প্রতিষ্ঠান, কোন সংস্থা? এটা করে থাকে হচ্ছে UNFCCC, অর্থাৎ UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, তাহলে এবার আসেন এই কপ সম্মেলন কত সাল থেকে হচ্ছে? 1995 সাল থেকে হচ্ছে। এবং আমরা এগুলো জানার দরকার নাই মাঝখানে কি হয়েছিল, এগুলো জানার দরকার নাই, আমাদের জানতে হবে লাস্ট কোনটা। লাস্ট কোথায় হয়েছে? আজারবাইজানের বাকু শহর। আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। তাহলে 30তম 2025 সালে কই হবে? 2025 সালে এই যে 30তম কপ সম্মেলন কোথায় হবে? ব্রাজিলে হবে। কোথায় হবে? ব্রাজিলে হবে। ঠিক আছে, ব্রাজিলে হবে। ব্রাজিলের একটা শহর আছে, নাম হচ্ছে বেলাম ডি প্যারা। কি নাম? বেলাম ডি প্যারা। হ্যাঁ, একজন আনসার দিয়েছেন, বেলাম ডি প্যারা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, তাইলে আবার আসেন এরপর আমরা B20 দেখেন। আমি বলেছিলাম না বাংলাদেশ B20 সদস্য, অর্থাৎ ভালনারেবল 20। জাতিসংঘের যে রাষ্ট্রগুলো হচ্ছে জলবায়ুর দিক থেকে ভালনারেবল। ভালনারেবল মানে কি? অসহায়। তাহলে আমরাও জলবায়ুর দিক থেকে অসহায় না? যারা কক্সবাজারের লোকজন আছেন তারা তো জানেন এই যে কুতুবদিয়া মহেশখালীর অনেক এলাকা ডুবে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? ডুবে যাচ্ছে, সমুদ্র তীরবর্তী এলাকা ডুবে যাচ্ছে। ওকে, আমাদের চট্টগ্রামের কেউ আছেন কিনা বা কক্সবাজারের কেউ আছেন কিনা? থাকলে আপনি জানবেন আর কি বিষয়গুলা। এরপর আসেন প্রোটোকল। কোন কোন ইস্যু নিয়ে পরিবেশ, তো আমরা পরিবেশ কিন্তু শুধু একক বিষয় নয়, বা জলবায়ু ছোট্ট একটা বিষয় নয়। এখানে অনেক জলবায়ুর অনেকগুলো কি আছে আমাদের ইকোসিস্টেমস এর কিন্তু অনেকগুলো, এখানে যেমন সাগর রিলেটেড, এখানে নদী রিলেটেড, এখানে আমাদের বাস্তু সংস্থান যে ইকোসিস্টেমটা আছে এটা রিলেটেড। তো সব মিলিয়ে যেহেতু আমাদের পরিবেশ, আমাদের জলবায়ু, তাহলে এই যে জলবায়ুটার নিয়ে আমরা আরো অনেকগুলো কি করেছি, চুক্তি প্রোটোকল, বিভিন্ন সম্মেলন করেছি। পরীক্ষায় আসবে ভিয়েনা সম্মেলন কি বিষয়ক? পরীক্ষায় আসবে ভিয়েনা সম্মেলন কি আপনার কনভেনশন হচ্ছে
ওজোন স্তর সুরক্ষা বিষয়ক, ওজোন স্তর সুরক্ষা এইভাবে পরীক্ষায় আসে। ওজোন স্তর সুরক্ষা বিষয়ক কনভেনশন নিচের কোনটি? তাহলে ভিয়েনা কনভেনশন। তারপর আসেন মন্ট্রিল প্রটোকল। আসবে কি? ওজোন স্তর রক্ষা। একটা কনভেনশনকে কার্যকর করার জন্য কি হতে পারে? প্রোটোকল স্বাক্ষরিত হইতে পারে। তাহলে বড় কে? বড় হচ্ছে কে? বড় হচ্ছে আপনার ভিয়েনা কনভেনশন। আর ছোট জিনিস হচ্ছে কি? প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল। এটা কোথায় হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল কোথায়? কানাডাতে। তাহলে ওখানে হয়েছিল, এই জন্য বলা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। বোঝা গেছে? তাহলে আমরা এই বিষয়গুলো একটু জানবো। এরপরে কয়েকটা প্র্যাকটিস আমরা একটু দেখি। দেখেন এখানে বলা হচ্ছে স্বাস্থ্য দিবস উদযাপিত হয় কবে? এমবিবিএস 14-15-তে আসছে। হ্যাঁ, দেওয়া হবে, দেওয়া হবে। আচ্ছা, তাহলে এবার আসেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয় 7 এপ্রিল। তাহলে আমরা এটা পাচ্ছি। দুর্নীতি বিরোধী, দেখছেন খুবই সহজ সহজ প্রশ্ন হয়, কিন্তু আমাদের রিভিশন দিতে হবে বারবার। হ্যাঁ, রিভিশন দিতে হবে বারবার, আমাদের জানতে হবে। তারপরে দেখেন পরিবেশ বিষয়ক, পরিবেশ বিষয়ক একটা কোয়েশ্চেন আসছে 5 জন। 5 জন। ঠিক আছে, তারপরে দেখেন মিনাং কাবাই জনগোষ্ঠী কোন দেশে বসবাস করে? দেখছেন খুবই ইউনিক একটা প্রশ্ন হয়েছে। এটা কোথায়? ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে। তাইলে এই ধরনের জনগোষ্ঠীর নামগুলো পরীক্ষা আসতে পারে। নামগুলো দেখবেন। সাধারণ জ্ঞান আপনাদের জন্য কিন্তু একটা ফাঁদ, মরণ ফাঁদ, বুঝছেন? এই সাধারণ জ্ঞান যারা পারবে তারা কিন্তু নাম্বারে বেশ আগায় যাবে। ঠিক আছে, কারণ ওই যে সায়েন্সের ব্যাপারগুলোতে আপনারা সবাই পারবেন। এই জন্য ইংরেজি এবং সাধারণ জ্ঞান হচ্ছে আপনাদের জন্য একটা বিশাল একটা টেস্ট আর কি আপনাদের জন্য। ওই 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 দুইটার মাধ্যমে আপনাদেরকে বাদ দিবে। বোঝা গেল? তাহলে এবার আসেন এই যে তামাক মুক্ত দিবস 31 মে। বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমাদের দেখতে হবে। যেহেতু আমরা বিগত বছরে দেখেছি মেডিকেলে যত প্রশ্ন আসে সবগুলো কিন্তু প্রিভিয়াস থেকে আসে, আর প্রিভিয়াস থেকে আসে বেশিরভাগ প্রশ্ন। দুই একটা প্রশ্ন কিন্তু খুবই ইউনিক প্রশ্ন হয়, যেগুলো কোথাও আসে নাই, বা এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দিতে পারে। এই জন্য আমাদের একটু কম সময়ের মধ্যে বেশি ইনফরমেশন কালেক্ট করতে হবে। তারপর আসেন এই যে শরণার্থী দিবস, এই যে জৈব নিরাপত্তা। তাহলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে আমরা আস্তে আস্তে কি করে নেব? পড়ে নেব। ওকে। তারপর এগুলো একটু আপনারা পড়ে নেবেন, আমি অন্য টপিকে যাচ্ছি। আহ, এখানে বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে গল্প করা হয়েছে। বিভিন্ন রাজনীতিবিদদের। ভারতের জাতির জনক কি? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, তার জীবনী কেউ পড়েছেন? হ্যাঁ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তার একটা বই আছে, কেউ পড়েছেন কিনা? পড়লে ভালো। আর যারা পড়েন নাই তারা ভবিষ্যতে পড়বেন, ডাক্তার টাক্তার হয়ে যাওয়ার পরে আপনারা পড়বেন আর কি। ওকে। তাহলে আসেন মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সম্পর্কে আমি যে যে ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দেবো, এই ইনফরমেশনটা করবেন, ঠিক আছে? ইনফরমেশনটা করবেন, তাকে ইনফরমেশন গুলো পড়বেন। তিনি একটা পত্রিকায় কাজ করতেন, দ্য ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকাটা। এই পত্রিকাটা পড়বেন, দ্য ইন্ডিয়ান। হ্যাঁ, তারপর হচ্ছে তার আত্মজীবনী, দেখছেন তার একটা অটোবায়োগ্রাফি আছে, সে একটা বই লিখেছে, নাম কি? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা একটু পড়বেন। তারপর হচ্ছে তাকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা, যার আত্মা মহান, তাকে বলা হচ্ছে মহাত্মা। এবং ভারতের আহ আপনার রাষ্ট্র ক্ষমতায় না বসেও তিনি কি একজন ভারতের জাতির জনক। তার বিখ্যাত বিখ্যাত লং মার্চ আছে, তার বিখ্যাত বিখ্যাত অনশন আছে, যেগুলো ভারতের পলিটিক্যাল ইতিহাস হিস্ট্রি পড়লে আপনারা, মাওলানা আবুল কালাম আজাদের বই পড়লে আপনারা জানতে পারবেন। ওকে, আমাদের এলাকা কিছু জানার দরকার না, আমাদের কয়েকটা ইনফরমেশন জানলে এখন যথেষ্ট। ওকে। তারপর দেখেন উপমহাদেশে, এই যে দেখেন আরেকটা বিখ্যাত, উপমহাদেশে হরতালের প্রবর্তক কি? হরতাল হচ্ছে একটা গুজরাটি শব্দ। হরতালের প্রবর্তক কে? মহাত্মা গান্ধী। এরপর আসেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী আসেন একটু আমরা, তিনি হচ্ছেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। তৃতীয় প্রধানমন্ত্রী, ঠিক আছে? তার বাবার নাম ছিল হচ্ছে জওহরলাল নেহেরু। দেখেন আমরা গান্ধী পরিবার বলতে অনেকেই কি বুঝি? মহাত্মা গান্ধীর পরিবারকে বুঝি। গান্ধী পরিবার বলতে কি আপনার জওহরলাল নেহেরুর পরিবার। অর্থাৎ জওহরলাল নেহেরুর যখন প্রথম মেয়ে সন্তান হয়, অর্থাৎ ইন্দিরা গান্ধীর জন্ম হয়, তখন ইন্দিরা গান্ধীর নাম রেখেছিল কে? ইন্দিরা নামটা রেখেছিল হচ্ছে মহাত্মা গান্ধী। এবং এই যে পরবর্তী দেখা যায়, এবং এই গান্ধীকে এত ভালোবাসতো জওহরলাল নেহেরু, এবং জওহরলাল নেহেরুর রাজনৈতিক গুরু হচ্ছে গান্ধী। তো এই জন্য মেয়ের নাম রাখছে কি আপনার ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ওকে। তারপর আবার এভাবে নামের সাথে যুক্ত হয়ে গেছে কি জওহরলাল নেহেরু গান্ধী। এভাবে প্রত্যেকের নামের সাথে আপনারা নাম জানেন, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, সবই গান্ধী। ওকে। তারপর আসেন, তাহলে এই ইনফরমেশনটা আমরা জানবো। ওকে। তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। এবং এই যে দেখেন 1984 সালের, এই যে এটা একটু মাথায় রাখবেন, 84 সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর আদেশে শিখদের পবিত্র ইয়েতে একটা কি হামলা চালানো হয়, এটাকে বলা হয় অপারেশন ব্লু স্টার। একটু মনে রাখবেন, অপারেশন
অপারেশন ব্লু, অর্থাৎ ভারতের যে শিখ আন্দোলন, ভারতের পাঞ্জাবের অমৃতসরকে রাজধানী করে পাঞ্জাবকে স্বাধীন করার জন্য একটা খালিস্তান মুভমেন্ট আছে। শিখদের, ভারতের শিখদের আন্দোলনকে কি বলা হয়? খালিস্তান মুভমেন্ট। এই খালিস্তান মুভমেন্টকে আহ, কি করে দিয়েছিল ইন্দিরা গান্ধীর সময়? ইন্দিরা গান্ধী 84-তে আক্রমণ করেছিল কিসের মাধ্যমে? অপারেশন ব্লু স্টারের মাধ্যমে। এটার প্রতিশোধ নিতে গিয়ে এই যে দেখেন, সাতওয়ান্ত সিং এবং বিয়ান সিং কাকে হত্যা করে? ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল। অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ তারা নিয়েছিল। তারপর আসেন রাজীব গান্ধী। রাজীব গান্ধীর এখানে ইনফরমেশন পড়ার লাগবে না। রাজীব গান্ধী একটা কেলেঙ্কারির সাথে জড়িত ছিল। এই যে ভারতের জন্য অস্ত্র ক্রয়ে সুইডেনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্সের সাথে কি একটা কেলেঙ্কারি অভিযোগে অভিযুক্ত হয়েছিল, এবং এটাকে বলা হয় বোফোর্স কেলেঙ্কারি। তাহলে পরীক্ষা আসতে পারে ভারতের কোন প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত? তাহলে তিনি হবেন কে? রাজীব গান্ধী। ওকে। তারপর আসেন, এরপরে হচ্ছে এই যে ইম্পর্টেন্ট, এই লোকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই লোকটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এপিজে আব্দুল কালাম, ভারতের একজন বিখ্যাত রাষ্ট্রপতি, যাকে কি বলা হয়? মিসাইল ম্যান বলা হয়। তার উপাধি কি আপনার? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এবং 1974 সালে দেখেন, 1974 সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা চালিয়েছিলেন কে? এই যে এপিজে আব্দুল কালাম। তার বিখ্যাত বই উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ারে তিনি বলেছিলেন, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন, যেটা যেটা স্বপ্ন দেখি এটা কিন্তু স্বপ্ন নয়। স্বপ্ন হচ্ছে সেটাই যেটি আপনাকে ঘুমোতে দেয় না, আপনাকে সবসময় চিন্তায় মগ্ন রাখে যে আমি কি করছি, আমার ভালো করতে হবে, এই টাইপের একটা চিন্তা আপনার মধ্যে সবসময় দিয়ে দেয়। এবং যেই চিন্তার কারণে আপনি ঘুমাতে পারেন না, এটাকে বলা হচ্ছে স্বপ্ন। কে বলেছেন? উইংস অফ ফায়ারে এই যে তার একটা বিখ্যাত উক্তি, এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তি। তারপর আসেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ, ওকে। 1939 সালে কি দিয়েছিলেন? দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন। এবং তাকে বলা হয় কায়েদে আজম। কি বলা হয়? কায়েদে আজম। মানে আমাদের পাকিস্তানের চরিত্র খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে খুবই কি বলে, খুবই মেরিটোরিয়াস, খুবই গ্লোরিয়াস লাইফ লিড করা একটা চরিত্র হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে। মোহাম্মদ আলী জিন্নাহ, দেখেন মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু আহ মুসলিমদের নেতা, কিন্তু একটা সময় ওনার লাইফে মুসলিম ইসলামের ধারে কাছে উনি ছিলেন না। পরবর্তীতে আশরাফ থানভীর বিভিন্ন কি পেয়ে, উনি হচ্ছে তার সহচর্য পেয়ে তিনি মাঝে মাঝে চিঠি লিখতেন যে তুমি মুসলিমদের নেতা হবা, তোমার তো কি 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 করতে হবে? তুমি স্যুট কোট ছাড়ো, তোমার কি করতে হবে? তোমার টুপি পড়তে হবে, তুমি তোমার হচ্ছে পাঞ্জাবি পড়তে হবে। তো এইভাবে হচ্ছে জিন্নাকে আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করেছিলেন আর কি। এবং জিন্না কিন্তু শেষের দিকে তার যে ছবিগুলো আপনারা দেখেন, সবগুলোতে কিন্তু মানে তার পাঞ্জাবি পড়া এবং হচ্ছে টুপি পড়া, টুপির নামই হয়ে গেছে জিন্না টুপি। বুঝছেন? তো জিন্নাহ হচ্ছে খুবই একটা, এবং অনেকে এখানে মাওলানা আবুল কালাম আজাদ সহ মহাত্মা গান্ধীরা কিন্তু তারা কিন্তু অখণ্ড বাংলা কি করেছিল, অর্থাৎ তারা ভারত ভাগ হবে না এই এই সিদ্ধান্তে তারা অটল ছিল। কিন্তু জিন্নাহ বলছে না, ভারত ভাগ হইতে হবে। কারণ আমরা বঙ্গভঙ্গ থেকে দেখতেছি হিন্দু মুসলিম একসাথে থাকতে পারবে না, থাকলেই তারা হচ্ছে মারামারি দিবে। কারণ তাদের রিচুয়ালস, ধরেন মুসলিমরা গরুর মাংস খায়, এটা আবার হিন্দুদের রিচুয়ালসের একটা বড় ধরনের অংশ। তো এই কারণে কিন্তু একটা প্রবলেম তৈরি, অটোমেটিক একটা প্রবলেম তৈরি হয়ে যায়। কারণ ধর্ম হচ্ছে খুবই সেন্সিটিভ ইস্যু। এটা জিন্নাহ বুঝতে পেরেছিলেন, এই জন্য দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে আমাদেরকে আলাদা করার চেষ্টা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে? যদিও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন তার তার যে ভূমিকা, সেই ভূমিকা প্রশ্নবিদ্ধ, যদিও সে 1948 সে মারাই যায়। ওকে। পরে পরে তো আমরা পড়ে গেছি পাকিস্তানের সামরিক শাসনের খপ্পরে। ঠিক আছে, এরপর আসেন বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো মনে রাখবেন শুধু ডটার অফ দ্য ইস্ট, আর কিচ্ছুর দরকার নেই, আসবে না এগুলা। ঠিক আছে। অং সান সুচি। অং সান সুচি, তার কে হচ্ছে তার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রতি, এই যে ন্যাশনাল লীগ, 1989 সালে সে একটা রাজনৈতিক দল গঠন করেছিল। 1989 সালে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, তার পার্টিটার নাম মনে রাখবেন। এবং তাকে একটা কারাগারে কি করা হয়? গৃহবন্দী করে রাখা হয়, নাম হচ্ছে ইনসেন কারাগার। কি নাম? ইনসেন কারাগার। এটা একটু মাথায় রাখবেন তাহলে, ইনসেন কারাগার। তারপরে হচ্ছে 1989 সালে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি উনি কি করেছিলেন? আহ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে। এবং এটার মাধ্যমে সে নির্বাচনে পরবর্তীতে জিতেছিল। আর মাহাথির মোহাম্মদ এখন খুব বেশি ইম্পর্টেন্ট নাই, কারণ হচ্ছে আপনার এই যে কি বলে, এই জাস্ট এটুকু মনে রাখবেন, মালয়েশিয়ার স্থপতি এবং কি আধুনিক মালয়েশিয়ার স্থপতি কি আপনার এই যে মাহাথির মোহাম্মদ। তার রাজনৈতিক দলের নাম হচ্ছে পাকাতান হারাপান। এগুলো একটু মাথায় রাখবেন। তারপর আসেন, উইনস্টন চার্চিল থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, তার একটা বই আছে বিখ্যাত। একজন পলিটিশিয়ান হয়ে
একজন পলিটিশিয়ান হয়েও তিনি কি পেয়েছেন? নোবেল প্রাইজ পেয়েছেন কিসে? সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কোন বইয়ের জন্য? দ্য হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই বইয়ের জন্য তিনি কি পেয়েছেন? নোবেল প্রাইজ পেয়েছেন। ওকে। এবং আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ, 43 সালে যেটা মনন্তর হয়েছিল, ওই যে জাপান যখন মায়ানমারকে দখল করে ফেলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন আমাদের এখানে কি আসতে পারে নাই? আমাদের এখানে চাল আসতে পারে নাই। চাল না আসার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ কি হয়ে গেছে আপনার? নিহত হয়েছিল দুর্ভিক্ষের কারণে। দেখেন এই দুর্ভিক্ষে প্রায় 30 লাখ মানুষের মৃত্যু হয়। চিন্তা করা যায়, 30 লাখ মানুষের মৃত্যু হয়। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল। তারপর আসেন। ঠিক আছে। তারপর আসেন মার্গারেট ট্যাচার। মার্গারেট ট্যাচারকে বলা হয় আয়রন লেডি, এটুক জানবেন। তাহলে কে আয়রন লেডি হিসেবে পরিচিত? মার্গারেট ট্যাচার। আর কিছুর দরকার নাই, আর কিছুর দরকার নাই। অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলারের বইটা মনে রাখবো আমরা। তার একটা গোপন পুলিশ বাহিনী আছে, এই যে দেখছেন এখানে হাইলাইট করা আছে গেস্টাফো। তার গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে কি? গেস্টাফো। তারপরে হচ্ছে তার আপনার কি, সে হচ্ছে ফুয়েরার ছিল। 1933 সালে ক্ষমতা দখল করেছিল। 1933 সালে পৃথিবীর বৃহত্তম একটা নির্বাচন, যে নির্বাচনে হিটলার কিন্তু হেরে গেছে। কিন্তু তার প্রতিপক্ষ যে ছিল, সে হচ্ছে হিটলারের এম্বিশাস মাইন্ড দেখে, অর্থাৎ সে চিন্তা করলো জার্মানিকে তো আমি, আমার চাইতে হিটলারই মনে হয় বেশি জার্মানিকে আগায় নিয়ে যেতে পারবে। এই জন্য সে নির্বাচনে আর থাকে নাই। অবশ্যই হিটলারের যে পার্টি, নাজি পার্টি, হুমকিও দিয়েছিল যে যদি আমাকে ক্ষমতায় না দেওয়া হয় তাহলে আমি কিন্তু বার্লিন শহর লন্ডভন্ড করে দেবো। ওকে। হিটলার কিন্তু ভয়াবহ লোক ছিল, আপনারা জানেন। এবং এই কারণে, ভয়াবহ হওয়ার কারণে আমাদের কিন্তু অনেকের পছন্দ, তাই না, হিটলার? এবং আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। আমি তার অনেক কাহিনী টাহিনী পড়ছি। সে, তার প্রচন্ড বাগ্মিতা ছিল। এবং বাগ্মিতা ছিল এই কারণে হচ্ছে সে মোটামুটি মানুষকে কনভিন্স করতে পারতো। এটা ছিল তার সবচেয়ে বড় গুণ, কনভিন্স করতে পারতো। এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জার্মান মানুষকে সে তার দিকে ভিড়াই ফেলছে একদম। যে মানে নাজি পার্টিকে মানুষ পছন্দ করা শুরু করেছে খুবই অল্প সময়ের মধ্যে। এবং মানুষের মধ্যে, জার্মান মানুষের মধ্যে যে উগ্র জাতীয়তাবাদ, সুবেনিজমটা সে মাথার মধ্যে ব্রেন ওয়াশ করতে পেরেছে যে এটা আমাদের দরকার। স্বতঃস্ফূর্তভাবে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার একক নেতৃত্বে। বেনিটো মুসোলিনি, আরেকজন ফেসিস্ট। হ্যাঁ, আরেকজন কি, পৃথিবীর ভয়াবহতম ফেসিস্টদের মধ্যে একজন। তার নাম হচ্ছে বেনিটো মুসোলিনি। কোথাকার? জাস্ট ইতালির। এটুক মনে রাখতে পারলেই চলবে। ভ্লাদিমির পুতিন, আরো একজন ভয়াবহ লোক। তার নাম কি? রাশিয়ার ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। অনেকগুলো নাম। ঠিক আছে। তার বাড়ি হচ্ছে রাশিয়ার একটা নদী আছে, লেনা নদী। লেনা নদীর তীরে। এই জন্য মা আদর করে নাম দিয়েছিল নদীর সাথে মিলিয়ে, তার নাম হচ্ছে লেনিন। লেনা নদী থেকে নাম আসছে কি? লেনিন আসছে। ওকে। তারকে কি বলা হয়? তাদের সোভিয়েত ইউনিয়নের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপী কি পরিচিত? সোভিয়েত ইউনিয়নের জনক হিসেবে। তার একটা বিখ্যাত নীতি আছে, তার একটা বিখ্যাত ঘোষণা আছে, নাম হচ্ছে এপ্রিল থিসিস। এটা একটু পারলে মনে রাখবেন। এপ্রিল থিসিস কত সালে দিয়েছিল? 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়াকে বের হয়ে যাওয়ার জন্য দিয়েছিল। এপ্রিল থিসিস, এপ্রিল থিসিস দিয়েছিল। ঠিক আছে। তারপর আসেন চে গুয়েভারা। এই যে বাংলাদেশে বিপ্লব হওয়ার পরে চে গুয়েভারা কিন্তু খুবই আলোচিত। ফিদেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, বিপ্লবীরা খুবই আলোচিত হয়েছে এখন। আপনারা ভিডিওতে বিভিন্ন সময় দেখছেন না, একটা একটা ঘোষণা, ঘোষণাতে কি বলা আছে? প্যাট্রিয়া অর মুয়ের্ত্রে। হ্যাঁ, হোমল্যান্ড, মাদারল্যান্ড অর ডেথ। এই ধরনের একটা উক্তি আমরা পড়েছি না, দেখলাম আমরা কয়েকদিন আগে, ফেসবুকে খুব ভাইরাল হলো। এটা কিন্তু আসলে উক্তিটা কার? উক্তিটা কিন্তু ফিদেল ক্যাস্ট্রোর। এটা জাতিসংঘ অধিবেশনে কে ব্যবহার করেছিল? চে গুয়েভারা ব্যবহার করেছিল। তাহলে পরীক্ষায় যদি ওই উক্তিটা আসে, প্যাট্রিয়র মুয়ের্তে কার উক্তি? এটা হবে ফিদেল ক্যাস্ট্রোর উক্তি। কে ব্যবহার করেছিল জাতিসংঘ অধিবেশনে? এই যে চে গুয়েভারা প্রথম ব্যবহার করেছিল, যে প্যাট্রিয়া অর মুয়ের্ত্রে, হোমল্যান্ড অর হচ্ছে কি আপনার, হোমল্যান্ড অর ডেথ। ঠিক আছে। তাহলে আমরা একটু দেখেন, তার আর্জেন্টিনায় তার জন্ম। ঠিক আছে। পেশায় ছিলেন চিকিৎসক। বিখ্যাত গ্রন্থ গেরিলা ওয়ারফেয়ার এবং মোটরসাইকেল ডায়েরি। তার একটা বই আছে, কি নাম? মোটরসাইকেল ডায়েরি। মোটরসাইকেল ডায়েরি, ডায়েরি, বুঝছেন? তো সে যখন মোটরসাইকেল নিয়ে সারা, তার তার ইচ্ছা ছিল কি সারা দক্ষিণ আমেরিকা সে হচ্ছে কি স্বাধীন করবে। অর্থাৎ দক্ষিণ আমেরিকা যেখানে যেখানে শোষণ নিপীড়ন চলতেছে, এগুলো শাসন, এগুলোর থেকে কি করবে? স্বাধীন করবে। সে ছুটে গেল। তো তার একটা হচ্ছে আপনার কি ছিল? তার একজন বান্ধবী ছিল, তার একজন গার্লফ্রেন্ড ছিল। তো এই যে তার বান্ধবী তাকে একটা 100 পেসোর নোট দিয়েছিল,
যে তুমি মানে বিপ্লব করে আসার পরে এই নোটটা আমাকে দেখাবে, এই নোটটা তুমি রেখে দিও, স্মৃতি হিসেবে দিয়েছিল। সে কিন্তু আর আসতে পারে নাই। সে কি হয়েছে, সে বিপ্লব করতে গিয়েছিল কোথায়, কিউবাতে। কিউবা বিপ্লবে সফল হয়ে সে কোথায় গিয়েছিল, বলিভিয়াতে গিয়েছিল। বলিভিয়াতে সে ধরা পড়ে এবং তাকে হত্যা করা হয়। চে গুয়েভারাকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। তারপর আরেকজন কমিউনিস্ট নেতা, নাম হচ্ছে হো চিমিন। হো চিমিন মনে রাখবেন শুধু আঙ্কেল হো। সে কি নামে পরিচিত ছিল, আঙ্কেল হো নামে পরিচিত ছিল। তারপর আসেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় ফরাসি বিপ্লবের কি আপনার শিশু বলা হয়, কি বলা হয়, ফরাসি বিপ্লবের শিশু। ঠিক আছে, তার এবং তিনি আইন সংস্কারের জন্য খুবই বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত, আইন সংস্কারের জন্য খুবই বিখ্যাত নেপোলিয়ন। তাহলে এত এত ইনফরমেশন এগুলো পড়ার দরকার নেই, তার উক্তিগুলো মনে রাখবেন। হ্যাঁ, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন এ ফলস ডিকশনারি। তারপরে হচ্ছে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। তাহলে কি চমৎকার কথা বলে গিয়েছিল এই যে নেপোলিয়ন। ঠিক আছে, তাহলে আমরা একটু জানবো। এবং আমরা জানি 1815 সালে তিনি একটা যুদ্ধে হেরে গিয়েছিলেন ব্রিটেনের ডিউক অফ ওয়েলিংটনের কাছে। সেই যুদ্ধটার নাম কি, সেই যুদ্ধটার নাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। কি নাম, ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায়, এটা হচ্ছে বেলজিয়ামে। এই ধরনের প্রশ্নগুলো আসবে, খুবই ইজি ইজি কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। তারপর আসি আমরা, তারপর আসেন ইয়াসির আরাফাত। কি আরাফাত, ইয়াসির আরাফাত প্যালেস্টাইনের একজন বিপ্লবী নেতা এবং স্বাধীন প্যালেস্টাইনের যে নিয়ন্ত্রক সংস্থা পিএলওর প্রথম প্রেসিডেন্ট কে, পিএলও প্রতিষ্ঠা করেছিলেন কে, তাহলে উনি হচ্ছে পিএলওর প্রতিষ্ঠাতা। এই যে দেখেন এখানে আছে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর চেয়ারম্যান হিসেবে সংগ্রাম করেছেন। ওকে, তাহলে এই বিষয়টা আছে এখানে। তারপর উনি পিএলও প্রতিষ্ঠা করেছিলেন কবে জানেন, 1964 সালে পিএলও প্রতিষ্ঠা করা হয়। পিএলও মানে হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এবং অনেকে আবার এই ধরনের কনস্পিরেসি থিওরি আছে যে উনি ইসরায়েলের সাথে তার আঁতাত ছিল। তারপর ওনাকে, যদি ওনাকে ওনার ওয়াইফের মাধ্যমে কিন্তু ওনাকে পলোনিয়াম পলোনিয়াম খাওয়াইয়ে মেরে ফেলা হয়েছিল। পলোনিয়াম খাওয়াইয়ে কি করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল কত সালে, 2004 সালে 11 নভেম্বর ফ্রান্সের প্যারিস শহরে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এবং তার সময় 1994 সালে দেখেন, 1994 সালে তার সাথে ইসরায়েলের বিখ্যাত চুক্তি কি, ইসরায়েলের তখন প্রেসিডেন্ট ছিল কে, আইজাক রবিন, প্রধানমন্ত্রী ছিল শিমন পেরেজ। তাদের সাথে কি চুক্তি করেছিল, অসলো শান্তি চুক্তি। তাহলে অসলো শান্তি চুক্তির কারণে কি পেয়েছিল সে, নোবেল প্রাইজ পেয়েছিল। তাহলে 1994 সালে কে শান্তিতে নোবেল পুরস্কার পায়, ইসরায়েলের আইজাক রবিন, শিমন পেরেজ এবং হচ্ছে কি ইয়াসির আরাফাত, তারা নোবেল পুরস্কার পায় শান্তি প্রতিষ্ঠায়। ওকে, তারা টু স্টেট সলিউশনে বিশ্বাসী, অর্থাৎ পিএলও যেটা বললাম সংস্থাটা, তারা টু স্টেট সলিউশনে বিশ্বাসী। আর হামাস হচ্ছে ওয়ান স্টেট সলিউশন। হামাস বলছে এই অঞ্চলে একটা রাষ্ট্র থাকবে, সেটা ফিলিস্তিন। এবং পিএলও বলছে আমরা ইসরায়েলের সাথে একমত। ইসরায়েল যেমন বলে যে এখানে টু স্টেট সলিউশন, ঠিক ঠিক তেমনি পিএলও বলছে এখানে টু স্টেট সলিউশন। নর্মালি পিএলওর যিনি প্রধান, ওনাকে হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় আর কি। তাহলে বর্তমান প্রধান কে, পিএলওর প্রধান হচ্ছে মাহমুদ আব্বাস। হামাসকে কিন্তু দেখেন একদম শেষ করে দিচ্ছে, কিন্তু পিএলওর প্রধানকে তারা মারছে না। ইসরায়েল কিন্তু মারে না কেন, তারা তো ইসরায়েলের সাথে আঘাত করে চলছে। এটা একটা বিষয়। তারপর আসেন, এরপরে মুস্তাফা কামাল আতাতুর্ক। মুস্তাফা কামাল আতাতুর্ক আধুনিক তুরস্কের জনক, আধুনিক তুরস্কের জনক। ঠিক আছে, সেই ভয়াবহ লোক, যে ভয়াবহ লোকের মাধ্যমে কি হয়েছে, এবং সাথে ব্রিটেন এবং ফ্রান্সের ষড়যন্ত্র ছিল। এই অটোমানদের মতো বিশাল সাম্রাজ্য, যে সাম্রাজ্যের রাষ্ট্র ছিল প্রায় 32টা মতো রাষ্ট্র, এই সাম্রাজ্য ভেঙে গিয়েছে। এই এবং জন্ম নিয়েছে কার, আধুনিক তুরস্কের। যে আধুনিক তুরস্কের কি হয়েছিলেন, আপনার নেতা হয়েছিলেন, তার নাম হচ্ছে কামাল আতাতুর্ক, যিনি গ্রে ওলফ নামে খ্যাত। কি নামে খ্যাত, গ্রে ওলফ নামে খ্যাত, তাকে বলা হয়তো গ্রে ওলফ। ঠিক আছে, গ্রে ওলফ নামে খ্যাত। এরপর আসেন ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। হ্যাঁ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এখন না, এখন হচ্ছে আয়াতুল্লাহ খোমেনি। এখন কে, উনি মারা গিয়েছেন, এখন হচ্ছে কে, আয়াতুল্লাহ খোমেনি। তারপরে মাও সেতুং। মাও সেতুং এর 1949 সালে কি আপনার, 1949 সালে উনি চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বিপ্লবের মাধ্যমে, যেটাকে বলা হয় চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। তাহলে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল, মাও সেতুং এর নেতৃত্বে হয়েছিল। তারপরে তার একটা বিখ্যাত উক্তি আছে, কি নাম, বিখ্যাত নীতি আছে, গ্রেট লিপ ফরওয়ার্ড, গ্রেট লিপ ফরওয়ার্ড। তারপর আসেন নেলসন ম্যান্ডেলা। সারা জীবন তার সংগ্রাম, তার জীবন চলে গিয়েছে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে। যখন উনি স্বাভাবিকভাবে চেষ্টা করেছেন, পারেন নাই,
একটা দল ছিল তার, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আফ্রিকাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণ কে ছিল ওই সময়, ফ্রেঞ্চ উপনিবেশ ছিল আফ্রিকা। বাইরের মানুষজন, ইউরোপিয়ান মানুষজন ওখানে হচ্ছে উপনিবেশ স্থাপন করেছে। এছাড়াও তাদেরকে শোষণ করত। এবং আফ্রিকার মানুষজন কিন্তু জানেন, আফ্রিকাতে কত উপজাতি, আপনারা লেকচারের শুরুর দিকে দেখবেন আমরা যখন উপজাতি পড়েছি, এই আফ্রিকাতে জুলু, কুলু, হুতু, তুতসি, বান্টু, তারপরে হচ্ছে আপনার কি হটেনটট, তারপরে হচ্ছে তুয়ারেগ, টাইগ্রে, এই সমস্ত অনেক অনেক ধরনের উপজাতি আছে। তো জাতিগত তাদের হচ্ছে আপনার এই জন্য দ্বন্দ্বও বেশি হয়। তাছাড়াও বেশিরভাগ মানুষ যেহেতু কালো বর্ণের মানুষ, এই জন্য ইউরোপিয়ানরা তাদেরকে ঘৃণা করে। এই বিষয়টা নিয়ে সারা জীবন সংগ্রাম করেছেন কে? নেলসন ম্যান্ডেলা। তার একটা মানুষের 27 বছর জীবনের তিনি কারাগারে কাটিয়েছেন। তাহলে এর চাইতে স্যাক্রিফাইস আর কি হতে পারে জীবনে? ওকে। এবং তিনি তার দেশে কি নামে পরিচিত? মাদিবা নামে পরিচিত। কি নামে পরিচিত? তিনি মাদিবা নামে পরিচিত। মাদিবা, তার বিখ্যাত গ্রন্থের নাম কি? এ লং ওয়াক টু ফ্রিডম। এ লং ওয়াক টু ফ্রিডম। তাকে নির্বাসন দেওয়া হয়েছিল কোন দ্বীপে? সেন্ট রোবেন দ্বীপে। কি দ্বীপে? সেন্ট রোবেন দ্বীপে। ওকে। এখানে আছে তার আরো নাম, মাদিবা আছে, তাতা, কুলু, ডুলিভুঙ্গা, রুলি, লাহ লাহ, এটা হচ্ছে কি তার, এগুলো হচ্ছে তার নাম। এগুলো একটু আমরা দেখে নেব। তারপরে দেখেন ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো একটু উক্তির নাম কি বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটু উক্তি। প্যাট্রিয়া আর মুয়েত্রে। প্যাট্রিয়া, আর এটা স্প্যানিশে আর কি, হ্যাঁ। প্যাট্রিয়া আর মুয়েত্রে, এটার মানে হচ্ছে কি আপনার হোমল্যান্ড, হোমল্যান্ড আর ডেথ, বা মাদারল্যান্ড আর ডেথ। ওকে। তাহলে দেখেন আমরা একটু দেখবো, ফিদেল আলেসান্দ্রো কাস্ট্রো একজন কিউবান রাজনৈতিক নেতা এবং সমাজ কি বলে সমাজতান্ত্রিক বিপ্লব বিপ্লবী। কিউবা বিপ্লবের প্রধান নেতা কি আপনার, এই যে প্রথম তিনি কিউবার প্রেসিডেন্ট হিসেবে কি হন, প্রথম ক্ষমতা দখল করেন কিন্তু 1959 সালে। কিসের মাধ্যমে? কিউবান বিপ্লবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিউবান বিপ্লবের মাধ্যমে। তাহলে কিউবান বিপ্লব কার হাত ধরে সংগঠিত হয়েছিল? ফিদেল ক্যাস্ট্রো। হ্যাঁ। কিউবাতে একজন প্রেসিডেন্ট ছিল, নাম হচ্ছে বাতিস্তা। তিনি আমেরিকার সমর্থনপুষ্ট ছিল। তাহলে তারে ক্ষমতার থেকে নামায় কে? ফিদেল ক্যাস্ট্রো। যিনি আবার শেখ মুজিবকে নিয়ে বলেছিলেন আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। ওকে। এই আর কি, এই হচ্ছে এই লোক। তাহলে আমরা আমরা একটু কয়েকটা প্র্যাকটিস করি। তাহলে আমরা মোটামুটি যে বিষয়গুলোতে দাগ দিয়েছি এই কয়টা বিষয় একটু আমরা পড়বো। এবং এরপর আসেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এটা কার লেখা? এটা হচ্ছে আপনার স্টিফেন হকিং এর লেখা, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এবং তার একজন রুমমেট ছিল বাংলাদেশি, জানেন আপনারা? তার একজন রুমমেট ছিল বাংলাদেশি, কে বলেন তো আমাকে, একটু কমেন্টে জানান। কান্ট্রি অর ডেথ। হ্যাঁ, ডক্টর ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম। গুড 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 গুড। জামাল নজরুল ইসলাম। জামাল নজরুল ইসলামের একটা বই আছে, নাম কি? বই আছে জামাল নজরুল ইসলামের একটা বই আছে, নাম কি বলেন তো আমার একটু? দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স। দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, এটা একটু মনে রাখবেন। দ্য দ্য আলটিমেট আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, ঠিক আছে? ইউনিভার্স আপনারা একটু লিখে নেন। দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, ওনার একটা বিখ্যাত লেখক। এবং উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চাকরি কি বলে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটির চাকরি ছেড়ে হচ্ছে কোথায়, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন জয়েন করেছিলেন মাত্র 2800 টাকা বেতনে। এবং দিনে পড়াইতেন স্টুডেন্টদেরকে, রাতে পড়াইতেন ওই বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে পড়াইতেন আর কি। ওকে, জামাল নজরুল ইসলাম। তো তার দেশকে ভালোবাসার যে বিষয়, এটা আমরাও ধারণ করতে পারি। এরপরে সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড হচ্ছে একজন মনোবিজ্ঞানী। একজন কি? মনোবিজ্ঞানী। ওকে। সিগমুন্ড ফ্রয়েড কি? একজন মনোবিজ্ঞানী। ঝাপসা দেখাচ্ছে? ঝাপসা, আমি একটু তাহলে স্ক্রিনটা একটু বড় করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, বেশি বড় হয়ে গেছে না? তাহলে আসেন একটু, লেডি উইথ দ্য ল্যাম্প, নাকি লাইট কোনো প্রবলেম হচ্ছে বোঝা যাচ্ছে না। জুম করলে এখন বোঝা যাচ্ছে কিনা? হুম। তারপর আসেন লেডি উইথ দ্য ল্যাম্প, এই যে সিগমুন্ড ফ্রয়েড কি একজন মনোবিজ্ঞানী। লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
আচ্ছা, আমারে বলতে হবে, লেডি উইথ দ্য ল্যাম্প যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এটা কোন যুদ্ধের মাধ্যমে হয়েছিল, বা কোন যুদ্ধের জন্য নাকি লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? কোন যুদ্ধের মাধ্যমে? একটা বিখ্যাত যুদ্ধ, কিন্তু 1853 সালে হয়েছিল। বিখ্যাত যুদ্ধ, যে বলতে পারবেন তারে 5 টাকা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আরেক জায়গায় অপূর্ব। অপূর্ব, অপূর্ব তো গুলি করে দেওয়া উচিত। অপূর্ব বলতেছে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না, ফ্রান্স রেভুলেশন না, ক্রিমিয়া যুদ্ধ। কি যুদ্ধ? ক্রিমিয়া যুদ্ধ। এক পক্ষে ছিল রাশিয়া। ক্রিমিয়া যুদ্ধে এক পক্ষে ছিল কি রাশিয়া, আর এক পক্ষে ছিল কারা? আর এক পক্ষে ছিল ব্রিটিশ, তুরস্ক, এরা মিলে ব্রিটিশ। ওই যে আপনারা একটা বই, কবিতা পড়েছেন আপনাদের বই, এইচএসসির বই মনে হয় এই এডিশনে আসে কিনা আমি জানি না, এর আগের এডিশনে ছিল। নাম হচ্ছে দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, আলফ্রেড টেনিসনের কবিতা। ওখানে হাফ এ লিগ, হাফ এ লিগ, এই কবিতাটা, ওই শুরুর লাইন আর কি, ওই কবিতাটা ছিল। হাফ এ লিগ, হাফ এ লিগ, ওই কবিতাটা কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে যুদ্ধের মাধ্যমে উনি বিখ্যাত হয়েছেন, ক্রিমিয়া যুদ্ধে। ক্রিমিয়া যুদ্ধে, মনে থাকবে? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো মাদার তেরেসা আলবেনিয়া, এটা আপনারা পারেন। আলবেনিয়া। চার্লস দি গল, ফ্রান্স। ফ্রান্স কি? চার্লস দি গল। নেলসন ম্যান্ডেলা, এটা আমরা পড়লাম। এ লং ওয়াক টু ফ্রিডম, এটা আপনারা পারেন। তারপর আসেন, তারপরে এরপরে আসেন, কোনটি, নিচের কোনটি রয়েছে এটা শেক্সপিয়ার নন? আমরা জানি কি, হ্যামলেট ও শেক্সপিয়ারের রচনা। ম্যাকবেথ, মার্চেন্ট উইথ দ্য ভেনিস, ওয়ার এন্ড পিস কার? ওয়ার এন্ড পিস কিন্তু কার? বলেন আমাকে একটু। লিও টলস্টয়ের লেখা। স্টয় টলস্টয়। ওকে। লিও টলস্টয়ের লেখা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড কি? পিচ। লিও টলস্টয়, ভেরি গুড, ভেরি গুড। আপনারা তো অনেকে জানেন। কি দারুণ! এই যে সুমাইয়া শিফা, আমিনা আমিনা সৌদা, সৌদাগার নাকি? এখানে তো আসতেছে না, ঐশী। এটা আপনাদেরকে। তারপর আসেন তাহলে, ওয়ার অ্যান্ড পিচ, এই যে এখানে লিও টলস্টয় বলা আছে। ট্রেজার আইল্যান্ড কার লেখা? আর এল স্টিভেনসনের লেখা। তারপর আসেন, লিও টলস্টয়। এই যে জি বিষয়, এগুলো কিন্তু পড়তে হবে। উইলিয়াম শেক্সপিয়ার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ লেখক, খুবই কমন কমন লেখকের নাম দিছে এখানে, তাই না? খুবই খুবই কি কমন কমন লেখকের নাম দিছে। তারপরে বিসিএস পরীক্ষায় দেখেন, আমরা বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন দেখবো। দেখেন, বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে? ভ্লাদিমির, এই যে বি আই লেনিন মানে কি? বি আই লেনিন মানে হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, এই জন্য বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে মা সেতুং কোথাকার বলেন তো? অপশনগুলো কিন্তু আমাদের দেখতে। মা সেতুং কোথাকার? উনি হচ্ছে চীনের। চীনের সমাজতন্ত্রের জনক কে? মাও সেতুং। মাও সেতুং হচ্ছে চীনের কিসের জনক? সমাজতন্ত্রের জনক, চায়নার। ওকে। কত সালে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে? কত সালে? চীনে উনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন কত সালে? 1949 সালে। কত সালে? 1949 সালে। ভেরি গুড। এরপর আসেন, স্টিফেন হকিংস, আপনাদের লোক, তাহলে আপনারা পারবেন, সায়েন্সের লোক। ঠিক আছে, ইম্পেরিয়ালিজম দেখেন, লেনিন বলেছেন কি ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। তাহলে বি আই লেনিন। বি আই লেনিন। যারা টকাটক আনসার দিয়ে দিচ্ছেন, ভুল আনসার অনেকেই দেন, হ্যাঁ, তাদেরকে গুলি করে দেওয়া হবে। এই যে নাদিয়া জান্নাত, আপনাকে অভিনন্দন, আপনি সুন্দর আনসার দিয়েছেন। 1949 সালে এই যে চায়নাতে কি, চায়নাতে হচ্ছে আপনার কি প্রতিষ্ঠা হয়েছে? সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তারপর আসেন গ্লাসনস্ত। গ্লাসনস্ট সোভিয়েত যখন যখন ভেঙে যাচ্ছিল, তখন দুইটা নীতি নীতির মাধ্যমে ভেঙে গিয়েছিল। একটার নাম হচ্ছে পেরেস্ত্রইকা। কি নাম? পেরেস্ত্রইকা। এটার নাম হচ্ছে গ্লাসনস্ট। এগুলো কার নীতি বলেন? যদি বলতে বলি গ্লাসনস্ট, এটা কার নীতি? মিখাইল গর্বাচেভ। নামটা একটু আমরা লিখে নেব। মিখাইল গর্বাচেভ। গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ। হ্যাঁ, রাশিয়ান একজন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? সোভিয়েতের প্রেসিডেন্ট। আচ্ছা, দ্য আর্ট অফ ওয়ার। দ্য আর্ট অফ, দেখেন একই নামে একটা জিনিস বলে থাকি, বলে বলে রাখি, এই যে আর্ট অফ ওয়ার নামে দুইজনের লেখা আছে। একই নাম, দুইজনের লেখা। একজনের নাম হচ্ছে সুনজু, একজনের নাম হচ্ছে মেকিয়াভেলি। তাহলে আর্ট অফ ওয়ার আরেকটা কে লিখেছে? আমরা এখানে একটু দিতে পারি, এখানে দাগ দিয়ে, মেকিয়াভেলি। মেকিয়াভেলি মনে থাকবে? তাহলে আর্ট অফ ওয়ার লিখেছে একজন হচ্ছে মেকিয়াভেলি, আর একজন কি?
আরেকজন হচ্ছে একজন হচ্ছে মেকিয়াভেলি, আরেকজন হচ্ছে মিখাইল, সরি, আরেকজন হচ্ছে সুনজু। ওকে, তারপর আসেন এরপরে আমরা দেখবো হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব আপনারা পারেন। প্রবক্তা হচ্ছে জিলেমেটার, আর ব্যাখ্যা করেছেন কে? জিলেমেটার। আরেকজন হচ্ছে ব্যাখ্যা করেছেন কে? ব্যাখ্যা করেছেন ওকে, ব্যাখ্যা করেছেন কে? ব্যাখ্যা করেছেন হচ্ছে স্টিফেন হকিং। তারপরে ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবন অবসান হয় কোথায়? দেখেন সবগুলো কিন্তু 26 বিসিএস এ আহ, এসেছিল এই প্রশ্ন। সেন্ট হেলেনা দ্বীপে। কোন দ্বীপে? সেন্ট হেলেনা দ্বীপে। স্টিফেন হকিং বানান ভুল লিখতেছেন আপনারা। তারপর আসেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিল? এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। অর্থাৎ স্টেট ইমার্জেন্সির জন্য তাকে হচ্ছে বেশিরভাগ টাইম দেওয়া হয়েছিল। বেশিরভাগ কি দেওয়া হয়েছিল? টাইম দেওয়া হয়েছিল, বেশি টাইম দেওয়া ছিল, 12 বছর ক্ষমতায় ছিলেন উনি। কে লৌহ মানবী বলে পরিচিত? এটা একটু আগে বললাম, মার্গারেট থেচার লৌহ মানবী, লৌহ মানবী হিসেবে পরিচিত। দ্য এশিয়ান ড্রামা কার লেখা? গুনার মির্ডালের লেখা। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। দেখেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1912 সালে। 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কত সালে? 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তারপর আসেন হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। এরপর আই হ্যাভ এ ড্রিম, বিভিন্ন উক্তি, এগুলো একটু পড়ে নেবেন। রিপাবলিক, এগুলো আমরা পারি। কয়বার এসেছে দেখেন, ডাবিতে এসছে 17, 18, 16, 17-তে আসছে। আমার সময় আসছিল পরীক্ষায়, বুঝছেন? ঢাবি খ 16, 17 আমি পরীক্ষা দিয়েছিলাম। তারপরে 16, 17 আর ইউতে 2015, 16। তাহলে চবি B1 অনেকগুলো জায়গা কিন্তু এই প্রশ্নটা এসছে। রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে। আবার পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে জানেন? পলিটিক্স গ্রন্থ, দি পলিটিক্স, এটা হচ্ছে এরিস্টটল। কি নাম? এরিস্টটল। গুড রোকাইয়া, আপনাকে একটা উড়ন্ত চকলেট। ঠিক আছে, আপনি পেরেছেন। এরপর আসেন, কোন বিখ্যাত নেতার মরদেহ এখনো সংরক্ষিত আছে? কি মমি করে রাখা হয়েছে? কার? ভ্লাদিমির ইলিচ লেনিনের। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের। ওকে, তারপর ডেভিড ফ্রস্ট একজন সাংবাদিক। তারপরে দ্য রাইজ অফ ইসলাম এন্ড বেঙ্গল ফ্রন্টিয়ার, রিচার্ড ইট, এই এটা একটু এইটা ইন না, এটা ইটন হবে, হ্যাঁ। রিচার্ড ইটন, রিচার্ড ইটন হবে। রিচার্ড কি ইটন হবেন। ওকে, তারপরে আসেন এরপরে। এরপরে আপনার এই প্রশ্নগুলো একটু আমরা পড়ে নেব। 14 দফা ঘোষণা দিয়েছিলেন অলিভার টুইস্ট কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। অলিভার টুইস্ট। তার একটা বই, বিখ্যাত বই আছে, এটা আমরা একটু লিখে রাখবো। তার একটা বিখ্যাত বই, এ টেইল অফ টু সিটিজ। এ টেইল অফ টু সিটিজ। পরীক্ষায় আসতে পারে এ টেইল অফ টু সিটিজ কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। ওকে, এবং এখানে দুইটা যে সিটিজ বলা হয়েছে, এই সিটিগুলো কোন দুইটা? একটার নাম লন্ডন, একটার নাম প্যারিস। তাহলে টেইল অফ টু সিটিজ, এই যে টু শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? একটার নাম হচ্ছে লন্ডন, একটার নাম হচ্ছে প্যারিস। একটার নাম প্যারিস। ঠিক আছে, তাহলে এটা একটু আমরা লিখে রাখবো। তারপরে চে গুয়েভারার জন্ম কোথায়? আর্জেন্টিনাতে। চে গুয়েভারার জন্ম কোথায়? আর্জেন্টিনাতে। উনি বিপ্লব করেছেন কোথায় কোথায়? বলিভিয়াতে বিপ্লব করেছেন। উনি কিউবাতে বিপ্লব করেছেন। কিউবা, কিউবাতে উনি বিপ্লব করেছেন। ওকে, তারপর আসি এরপরে নাৎসিবাদের প্রবক্তাকে। নাৎসিবাদের প্রবক্তা হচ্ছে আপনার হিটলার। নাৎসিবাদের প্রবক্তাকে হিটলার। তার একটা পার্টির নাম কি ছিল? নাজি পার্টি। এই যে নাজি পার্টিকে আমরা বলি নাৎসি দল। নাজি পার্টি। ওকে, নাজি পার্টিকে আমরা বলি কি? নাৎসি দল। নাজি পার্টিকে আমরা বলবো, অর্থাৎ সে নিজের মতো একটা সমাজতন্ত্র সাজিয়েছিল এবং মূল সমাজতন্ত্রের খুব বিরোধী ছিল কিন্তু হিটলার। এবং নিজের যে নাজি পার্টি, এটাকে বলা হচ্ছে বলতেন উনি সমাজতান্ত্রিক একটা দল হিসেবে উনি বলতেন আর কি। তারপর আসেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কে লিখেছেন? মাওলানা আবুল কালাম আজাদ। উনি কংগ্রেসের একজন সভাপতি ছিলেন, সাবেক সভাপতি কংগ্রেসের। ঠিক আছে, কংগ্রেসের সভাপতি। ঠিক আছে, আবুল হাসিম হচ্ছে মুসলিম লীগের একজন নেতা।
আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগের একজন বিখ্যাত নেতা, এবং ওনাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। কি বলা হয়? গণতন্ত্রের। তাহলে এখন যেহেতু শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, এই কারণে ওনারা কিন্তু বেশ বেশ জনপ্রিয় হয়ে যাবেন। এখন পরীক্ষায় আসবে, একটু একে ফজলুল হক সম্পর্কে জেনে নিবেন, তারপরে হচ্ছে আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে একটু জেনে নিবেন, একটু গুগল করে একটু পড়ে নিবেন আর কি, বা বই থেকে আমরা একটু পড়ে নিতে পারবো। হ্যাঁ ভাইয়া, এমসিকিউ গুলা পড়লে হবে, তবে দুই একটা রিসেন্টের জন্য আমাদের একটু আমাদের যে রেটিনা থেকে আপনাদেরকে যে বই দেওয়া হয়েছে বা যে বই নিয়েছেন আপনারা কিনেছেন, সেই বই থেকে আপনারা একটু সাম্প্রতিক গুলো একটু পড়ে নিতে হবে। সাম্প্রতিক গুলো একটু পড়ে নিতে হবে, কারণ এই রিসেন্ট যে কনফ্লিক্ট গুলো হচ্ছে এখান থেকে পরীক্ষা আসতে পারে। অবশ্যই আপনাদের বেশিরভাগ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে থাকবে, এবং এই যে আমরা প্র্যাকটিস যেগুলো দিয়েছি এখান থেকে থাকবে আর কি। বেশিরভাগ প্রশ্ন, তাও কিছু প্রশ্ন জানার জন্য আমাদের একটু দরকার আর কি। হ্যাঁ, আপনারা ক্লাসটা করে নিয়েন, পরে রেকর্ডেড রেকর্ডেড যেখানে থাকে ওখান থেকে পরে করে নিয়েন, ইউটিউবে বোধহয় থাকবে, তো ইউটিউব থেকে আপনারা করে নিয়েন আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আসলে বিষয়গুলো খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের বলতে হয়। এখানে আপনাদেরও অত বেশি ডিটেল জানার দরকার নাই, বা আপনারা তো বিশেষ পরীক্ষা দিচ্ছেন, আপনারা দিচ্ছেন এখন মেডিকেল ভর্তি পরীক্ষা, কোনো রকম 10টা সাধারণ জ্ঞান পারলেই হবে। বাকিটা আপনারা ডাক্তার হওয়ার পরে কি মানুষের সাধারণ জ্ঞান পড়বেন আর কি। এরপর আসেন, দেশবন্ধু কার উপাধি? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উপাধি। কার উপাধি? অহিংস আন্দোলনের পথিকৃৎ কে? অহিংস আন্দোলনের মহাত্মা গান্ধী কে? মহাত্মা গান্ধী। তো আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, আমরা এখানে হচ্ছে আমরা বিশ্বের বিভিন্ন পুরস্কার দেখেন। আমাদের এই যে নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার বলেন, এরপরে একাডেমি অ্যাওয়ার্ড বলেন, যাই বলেন, যে সমস্ত পুরস্কারগুলো আছে এগুলো বেসিক থেকে আসবে না আপনাদের পরীক্ষায়। বলে দিচ্ছি, বেসিক থেকে আসবে না। এগুলোর জন্য আমরা নোবেল পুরস্কারটা কি আপনার সাম্প্রতিক থেকে পড়তে হবে, এটা রিসেন্ট পড়তে হবে। কি পড়তে হবে? রিসেন্ট পড়তে হবে। রিসেন্ট পড়তে হবে আপনাদের, এটা হচ্ছে রিসেন্ট পড়তে হবে। তাহলে এই সমস্ত ইনফরমেশন এত কিছু পরে আমাদের আসলে মানে এত সময়ও নয়, আমরা এগুলা দরকার নেই। তবে এখানে খুব একটা এগুলো ইম্পর্টেন্ট না, আপনারা হচ্ছে রিসেন্টটা পড়বেন আর কি। রিসেন্ট কোন কোন ইস্যুটা পড়বেন আমি একটু বলে দেই। রিসেন্ট হচ্ছে আপনারা পড়বেন, তাহলে আপনাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানটা, তো অবশ্যই গুরুত্বপূর্ণ, চিকিৎসা বিজ্ঞান গুরুত্বপূর্ণ। শান্তিটা তারপরেও পড়বেন, শান্তি, সাহিত্য। এই যে শান্তিতে জাপানের একটা প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পেয়েছে না? হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, ধরেন হান ক্যাং পেয়েছে। এই যে এই সমস্ত নামগুলো একটু আমরা কি, 11 জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান এই বছর নোবেল পুরস্কার পেয়েছে। হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরিতে, 6টা ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, এই ক্যাটাগরিগুলোতে পেয়েছে। ওকে, তবে নবীনতম যে নোবেল পুরস্কারের শাখা তার নাম হচ্ছে অর্থনীতি। অর্থনীতি 1969 সাল থেকে দেওয়া হয়। 1969 সাল থেকে কি দেওয়া হয়? অর্থনীতি দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা এগুলো না পড়ে আমরা হচ্ছে রিসেন্ট থেকে পড়ে নেবো এগুলো। রিসেন্ট থেকে তাহলে আমরা কি পড়বো? আমরা চিকিৎসা বিজ্ঞান, শান্তি, সাহিত্য, অর্থনীতি দরকার নাই আপনাদের। অর্থনীতি জাস্ট আমি বললাম যে অর্থনীতি শুরু হয় কত সালে, 1969 সাল থেকে। তারপরে পদার্থ রসায়ন একটু দেখে নেবেন, যেহেতু সায়েন্সের বিষয় সেহেতু আসতেও পারে পরীক্ষায় আর কি। তারপরে এগুলো দরকার নেই, এগুলা রিসেন্ট আসে সব সময়, তাহলে আমরা এগুলো বাদ দেব। আর এই যে আপনারা যেগুলা দেখেন, এখানে কিছু বিখ্যাত লোকজন একাধিকবার যারা নোবেল পুরস্কার পেয়েছে, মেরি কুরি, লিনাস পাউলিং, এই দুইটা নাম একটু জেনে রাখবেন, মেরি কুরি, লিনাস পাউলিং। ওকে। আর পৃথিবীর সবচেয়ে বেশি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে কে? ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রেড ক্রস কমিটি, এটাকে বলা হয় আইসিআরসি। আইসিআরসি, ঠিক আছে। আইসিআরসি, আর এটা হচ্ছে শরণার্থী নিয়ে কাজ করে, ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর, ঠিক আছে। কি নিয়ে কাজ করে? তারা হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। কি নিয়ে কাজ করে? শরণার্থী নিয়ে কাজ করে। তাহলে জাতিসংঘের কোন সংস্থা শরণার্থী নিয়ে কাজ করে? শরণার্থী নিয়ে কাজ করে হচ্ছে ইউএনএইচসিআর, এই আর কি।
আর একটু মনে রাখবেন, এখানে দুইজন লোকের কথা মনে রাখবেন। একজনের নাম হচ্ছে জে পল সাত্রে। উনি কি ছিল, উনি খুবই উদাসীন বিদায় উনি হচ্ছে পুরস্কারটা নেন নাই, খুবই উদাসীন। লি ডাক তো নেন নাই, উনি সমাজতান্ত্রিক লোক ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বা পশ্চিমা কোনো পুরস্কার উনি নিবেন না, এই জন্য উনি নেন নাই। ঠিক আছে, শান্তিতে নেন নাই। জে পল সাত্রে খুবই উদাসীন, তিনি আসলে পুরস্কারে বিশ্বাস করেন না। ঠিক আছে, শেষ ক্লাস কিনা তো আমি আসলে জানি না, আপনাদের হয়তো কর্তৃপক্ষ জানিয়ে দিবে আর কি শেষ ক্লাস কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক লেকচার 7 আর কি। তাহলে দেখেন, এই জাপল ছাত্র এবং লিড আঁকতো, তাহলে জাপল ছাত্র কিন্তু খুবই উদাসীন ছিল। এই জন্য উদাসীন থাকার কারণ উনি কি, কোনো পুরস্কার উনি বিশ্বাসী না, কোনো পুরস্কারে আমি বিশ্বাসী না। ওকে, তারপরে আসেন, এরপরে হচ্ছে ব্যতিক্রমী দরকার। এই জায়গা থেকে একটু আসতে পারে পরীক্ষায়। তাহলে আমি যেগুলো দাগ দেই নাই এগুলো আমরা পড়বো না। ওকে, গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার ব্যতিক্রমী তত্ত্ব। তাহলে রাজনীতিবিদ হয়েও সাহিত্যে পেয়েছেন কে, উইনস্টন চার্চিল। দার্শনিক হয়েও সাহিত্যে পেয়েছেন কে, বার্ট্রান্ড রাসেল। বিজ্ঞানী হয়েও শান্তিতে পেয়েছেন কে, লিনাস পাউলিং। ওকে, তারপরে এই তিনটা ইম্পর্টেন্ট, শুরুর দিকের এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর্থিক প্রতিষ্ঠান হয়েও শান্তিতে পেয়েছেন আমাদের গ্রামীণ ব্যাংক, আমাদেরকে গ্রামীণ ব্যাংক। এবং এই যে গায়ক হয়েও সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান, যে কিন্তু আবার কি কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশের কি সদস্য ছিল। কনসার্ট ফর, ওই যে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে, জেমস মেডিসন স্কোয়ারটা আছে, ওখানে হচ্ছে একটা কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল। এই কনসার্ট ফর বাংলাদেশের একজন সদস্য কে ছিলেন, বব ডিলান ছিলেন। এবং গানটা গেয়েছিলেন কে, কি বলে, সরি লিনাস পাউলিং বলতেছি, এটা হচ্ছে জর্জ হ্যারিসন গেয়েছিলেন। কনসার্ট ফর বাংলাদেশ, এখানের একজন সদস্য ছিলেন কে, বব ডিলান। আচ্ছা, তারপরে আসেন বুকার পুরস্কার। দেখেন, বুকার বুকার পুরস্কার 24 সালে, এইটা, এই লাইনটা মনে রাখবেন, 24 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন কে, সামান্থা হারবে। উনি কি লিখেছেন, মহাকাশ নিয়ে একটা বই লিখেছেন। মহাকাশে যারা যাত্রী, মহাকাশ যাত্রী যারা আছে তাদেরকে নিয়ে একটা বই লিখেছেন, দা অরবিটাল। কি নাম, এই যে এখানে বলা আছে দা অরবিটাল। তাহলে নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটা কি নিয়ে, অরবিটাল নিয়ে, অর্থাৎ হচ্ছে আপনার কি মহাকাশ নিয়ে লেখা একটা গ্রন্থ। সামান্থা হারবে, কে লিখেছেন, সামান্থা হারবে। এরপরে ম্যাগসেসে পুরস্কার, কি পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার। এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসে, এই যে তহুরুন্নেসা আব্দুল্লাহ, প্রথম বাংলাদেশি তহুরুন্নেসা আব্দুল্লাহ। তারপরে দেখেন, এই যে দেখেন বর্তমানে, আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে, উপদেষ্টাদের মধ্যে দুইজন আছেন এখানে। একজনের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, আরেকজনের নাম হচ্ছে আপনার কি, সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা কি, রিজওয়ানা হাসান। ওকে, সৈয়দা রিজওয়ানা হাসান, উনি কিন্তু বেলার আইনজীবী। এই যে বেলা, বেলা, বেলা কি জিনিস জানেন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন হচ্ছে কি বেলা। ইউএনএইচসিআর, ও আচ্ছা, নূরে জান্নাত। ইউএনএইচসিআর হচ্ছে স্যার, এটা হচ্ছে আপনার ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস। হাই কমিশন ফর রিফিউজিস অর্থাৎ জাতিসংঘের যে সংস্থাটি শরণার্থী নিয়ে কাজ করে, শরণার্থী নিয়ে, অর্থাৎ যাদের ফোর্সফুলি, যাদেরকে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে তাদেরকে নিয়ে কাজ করে ইউএনএইচসিআর। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1951-তে, এবং এটা নোবেল পুরস্কার পেয়েছে 1954 এবং 1981-তে। দুইবার নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। তাহলে আমরা এখানে কি কি দেখছি, এই যে ফজলে হাসান আবেদকে মনে রাখবেন, উনি হচ্ছে আবার ব্র্যাকের প্রতিষ্ঠাতা। কিসের প্রতিষ্ঠাতা, ব্র্যাকের প্রতিষ্ঠাতা কিন্তু ফজলে হাসান আবেদ। তাহলে এই আর কি, এগুলো করলে চলবে। তারপরে একাডেমি অ্যাওয়ার্ড, এগুলো সব, এই যে দেখেন 2024 সালে অস্কার পুরস্কার লাভ করে কে, ক্রিস্টোফার নোলান। তার কোন চরিত্রে, কোন চলচ্চিত্রের জন্য, ওপেনহাইমার চলচ্চিত্রের জন্য, পারমাণবিক বোমা নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে একটা, 1941 সালের পর থেকে একটা প্রজেক্ট হাতে নিয়েছিল, নাম হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। তাদের পারমাণবিক অস্ত্র বানানোর, বোমা বানানোর যে প্রজেক্ট, এইখানে বিজ্ঞানী হিসেবে কাজ করেছিলেন কে, ওপেনহাইমার। ওপেনহাইমারকে এই জন্য বলা হয় পারমাণবিক বোমার জনক বলা হয়। ঠিক আছে, আবার হাইড্রোজেন বোমার জনক বলা হয় কাকে, এডওয়ার্ড টেলারকে। এডওয়ার্ড টেলার হাইড্রোজেন বোমার জনক, আর হচ্ছে পারমাণবিক বোমার জনককে, ওপেন হ্যামার। তাহলে এই আর কি, এগুলো আমরা একটু পড়ে নেব। ঠিক আছে, তারপরে কান চলচ্চিত্র অন্যান্য পুরস্কার, এটাকে বলা হয় গণিতের নোবেল, অ্যাবেল পুরস্কারকে। তাহলে আমাদের মূলত পুরস্কারের মধ্যে আমরা মূলত দেখব কি, মূলত দেখব হচ্ছে আমাদের এই যে মূলত দেখব আমাদের যে বিষয়গুলো আছে, অর্থাৎ অস্কার পুরস্কার, নোবেল পুরস্কার,
ম্যাক্সেসে পুরস্কার, ঠিক আছে, ম্যাক্সেসে পুরস্কার। আরেকটা পুরস্কার দেখবো আমরা, পুলিৎজার পুরস্কার। সাংবাদিকতার নোবেল বলা হয় এটাকে। কি বলা, এখানে আছে কিনা আমরা জানি না, ওইটা একটু আমাদের দেখতে হবে। পুলিৎজার পুরস্কার আছে এখানে মনে হয় না, এটা পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার আমি একটু লিখে দিচ্ছি, পুলিৎজার। পুল- পুলিৎজার, পুলিৎজার পুরস্কার। এই পুলিৎজার পুরস্কার বর্তমানে অর্থাৎ 2024 সালে কারা পেয়েছে? কারা পেয়েছে? নিউ ইয়র্ক টাইমস, এটা একটু লিখে রাখবেন, নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস, ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখলে হবে। আর পুরস্কার এগুলা এগুলা পড়ার দরকার নেই, যে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্ট পড়বেন না, দরকার নেই। সার্ক অ্যাওয়ার্ড, সার্ক অ্যাওয়ার্ড কত সালে প্রবর্তন হয়েছে এটা জানলে হবে। সার্ক অ্যাওয়ার্ড যেহেতু এখন একটু সরকার চেঞ্জ হয়েছে, এটা একটু গুরুত্বপূর্ণ হয়ে গেছে আর কি, স্যার। তারপরে আসেন, এরপরে আর দরকার নাই এখানে। এগুলো একটু, এই যে বিশ্বের মর্যাদাকর পদক ও সম্মাননা, এখানে হচ্ছে আপনার জানবেন হচ্ছে নাইটহুড, ঠিক আছে, নাইটহুড। তারপর ভিক্টোরিয়া ক্রস, নাইটহুড, ভিক্টোরিয়া ক্রস। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে শুধু আপনারা পড়বেন হচ্ছে পুলিৎজার অ্যাওয়ার্ড থেকে পড়বেন হচ্ছে শুধু কি নিউ ইয়র্ক টাইমস এরটা, এর বাইরে আর আসবে না। ঠিক আছে, তারপরে এখান থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, এই তিনটা ইয়ে থেকে চলে আসবে মোটামুটি, ঠিক আছে। তারপরে আসেন, এরপরে আমরা একটু দেখি, এখানে আসেন, শাকারব পুরস্কার, শাকারব, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দেওয়া হয় শাকারব পুরস্কার। কোত্থেকে দেওয়া হয়, বিশেষ করে এটাই আসবে, কোত্থেকে দেওয়া হয়। তারপরে হচ্ছে আপনার এখানে কি আছে, দেশবন্ধু আছে, দেশবন্ধু, এটা ইম্পর্টেন্ট, শ্রীলঙ্কার। তারপরে হচ্ছে পড়বেন আপনার দ্য ক্রস অফ দ্য মেরিট, জার্মানির পুরস্কার, দ্য ক্রস অফ দ্য মেরিট। এরপরে আসেন, সেরেস পদক, সেরেস, সেরেস কে দিয়ে থাকে? জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কি দিয়ে থাকে? সেরেস পদকটা দিয়ে থাকে। তারপরে আছে, হ্যাঁ, পুলিৎজার পুরস্কার তাহলে আপনারা এখান থেকে পড়ে নিন, ঠিক আছে, আমি তো খেয়াল করি নাই। তো তারপর আসেন, তাইলে এখানে আসেন, দেখেন এখানে বিভিন্ন কি আছে, প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দেওয়া। এই যে বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যাননি, অর্থনীতিতে, তাই অর্থনীতিতে পুরস্কার কত সালে চালু হয়েছে? 1969 সালে চালু হয়েছে, 1969 সালে চালু হয়েছে। তাহলে এখানে দেখেন আবার, অর্থনীতিতে যে সালে নোবেল পুরস্কার চালু হয় 1969-এ, দুইবার নোবেল পুরস্কার লাভ করে কে? মেরি কুরি বা মাদাম কুরি। তাহলে এগুলো একটু আমরা পড়ে নেব। এখানে দেখেন, নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলার নাম কি? শিরিন এবাদি। কোথাকার? শিরিন এবাদি হচ্ছে ইরানের। কোথাকার? ইরানের। শিরিন এবাদি কোথাকার? ইরানের। এই যে লেডি উইথ দ্য ল্যাম্প, তারপরে দেখেন বিসিএস পরীক্ষার বিভিন্ন প্রশ্ন, লেডি উইথ দ্য ল্যাম্পের নাম আবার বলে, আবার এখানে আছে, ঠিক আছে। তারপরে আসেন, লেডি উইথ দ্য ল্যাম্প, তারপরে হচ্ছে মাদার তেরেসা, আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে, এগুলো আপনারা তো জানেন মোটামুটি নাকি? আপনারা জানেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখেন, এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নোবেল থেকে প্রশ্ন আসছে বিভিন্ন, একই প্রশ্ন কিন্তু অনেকবার রিপিট হয়েছে, তাই না? এই জন্য আমরা রিসেন্ট থেকে, রিসেন্টের সাথে মিলিয়ে আমরা একটু পড়বো। হ্যাঁ, দুইটা মার্ক করে বলে, আমি যেটুক অংশ মার্ক করেছি ওইটুক পড়লেই হবে। আর প্রশ্নগুলো আমরা সবগুলো পড়বো, প্র্যাকটিস করব। একটা প্রশ্ন যেহেতু অনেকবার আছে, 3-4 বার করে আছে, বা 2-3 বার করে আছে, তাহলে আমরা প্রশ্নগুলো আমাদের বারবার, যেহেতু ব্রেনে বারবার কি আঘাত করতেছে, তাহলে এটা আমাদের মনে থাকবে বেশি। ঠিক আছে, তাহলে এবার আসেন, এরপরে এরপরে কি আপনার, পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম, এখানে আসলে এই ধরনের প্রশ্ন না হওয়ার সম্ভাবনা বেশি আর কি। তাও আমরা পারলে একবার, অন্তত একবার, জাস্ট একবার পড়ে যাব, জাস্ট অনলি ওয়ান বার। অনলি ওয়ান বার আমরা এটা পড়ে যাব। এখানে খুবই সিলি সিলি প্রশ্ন আছে, বিষয় আছে, যেগুলো আপনারা পড়েছেন আগে, আপনারা যেগুলো আগে পড়েছেন, ঠিক আছে। এই যে একবার রিডিং পড়লে আমরা মোটামুটি যা যেটুক মনে থাকে, আমরা একবারের বেশি কিন্তু পড়বো না, এটা একবার রিডিং পড়া দেবো।
শেষ, বাকিটা শেষ। ওখান থেকে যা মনে থাকে, দীর্ঘতম বৃহত্তম যা যা আছে এগুলো। ওকে, দীর্ঘতম প্রচুর ইনফরমেশন এখানে দেওয়া আছে, এগুলো আমাদের এত কিছু পড়ার দরকার নেই। এই জায়গাটাতে একটু আমরা গুরুত্ব দেবো, এই যে এই জায়গাটাতে শীতলতম এবং কি আপনার কি হয়েছে, এই যে এখানে এখানে গভীরতম হ্রদ, এই যে এটা এইটা, গভীরতম গিরিপথ, খনি, খাল, এই সমস্ত বিষয়, এই চারটাতে একটু গুরুত্ব দেব। তারপরে একটু দেখবেন এই যে উষ্ণতম, এটা একটু মনে রাখতে হবে। শুষ্কতম, উষ্ণতম ডেথ ভ্যালি না, এখানে একটু শুষ্কতম, শুষ্কতম স্থান কি আপনার স্থান ডেথ ভ্যালি, মরুভূমি আতাকামা, চিলিতে, কোথায় চিলিতে। এই আর কি, একটু আমরা আমরা এগুলো একটু একবার রিডিং দিব, তারপর হচ্ছে প্রিভিয়াস এর যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো আমরা বারবার পড়বো। নর্মালি এই যে বৃহত্তম, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম যেগুলো আছে এগুলা প্র্যাকটিস গুলো করলে হবে। আর যদি যাদের একটু সময় বেশি পাবেন তারা হচ্ছে রিডিংটা পড়তে পারেন একবার, পুরো চারটাই। আর যদি না, ওটা যদি না পারেন তাহলে আপনি শুধু প্র্যাকটিস করবেন। মেডিকেল ভর্তি, বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে যে প্রশ্ন এখান থেকে আসছে এগুলো একটু রিডিং করবেন বারবার। এবং এবং আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের যে প্র্যাকটিস, প্র্যাকটিস, এই যে এখানে যে প্র্যাকটিস গুলো দেওয়া আছে, প্রত্যেকটা প্র্যাকটিস যেন আমাদের, আমরা একটু করি, অন্তত আমাদের 2বার করে আমরা রিভিশন দিতে পারি। এই জিনিসটা দেখতে হবে, 2বার বা 3বার, বেশি রিভিশন দিলে আমাদের বেশি মনে থাকবে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। আর সাধারণ জ্ঞান যেহেতু আপনাদের মোটামুটি একটু কঠিন লাগে সাধারণ জ্ঞানটা, আমি যতটুকু বুঝি আমার অভিজ্ঞতা থেকে, তো এই কারণে রিভিশন না দিলে কিন্তু আপনার এটা ব্রেন থেকে আউট হয়ে যাবে। তাহলে আউট হয়ে গেলে কি ঝামেলায় পড়ে যাবেন আর কি। এইগুলা পড়লে হবে, দেখেন এখানে বিমানবন্দর, এখানে গভীরতম স্থান, গভীরতম হ্রদ, ছোট দেশ, এগুলো প্র্যাকটিসে আপনি পেয়ে যাবেন, ওই প্রশ্নগুলো আপনি প্র্যাকটিসে পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর আসেন বিশ্ব অলিম্পিক খেলাধুলা। খেলাধুলাটা রিসেন্ট, পুরো ব্যাপারটাই রিসেন্ট। খেলাধুলা আমি এখানে লিখে দিচ্ছি, এটা কি হবে, রিসেন্ট হবে, রিসেন্ট। ঠিক আছে, 2024 সালের গুলা এবং এর পরের গুলা, এর বাইরে আর কোনো পড়া নেই এখানে, রিসেন্ট হবে। এগুলো সব রিসেন্ট, এগুলো এগুলো হচ্ছে আপনার কি, এই যে দেখেন এখান থেকে এটা পড়বো আমরা, 2টা জায়গায় পড়বো। ঠিক আছে, শেষ। 24 এবং 28 সালে কোথায় হবে, 24-এ কোথায় হয়েছে, প্যারিসে, 28 সালে হচ্ছে লস এঞ্জেলসে, এইটুক, আর কোনো কথা নাই। খেলাধুলা, ক্রিকেট, এখানে এত কিছু টেস্ট ক্রিকেট, ফুটবল, এই যে এগুলো পড়ার দরকার নেই, রিসেন্ট পড়বো আমরা, রিসেন্ট, সব রিসেন্ট। সব কি রিসেন্ট, এই যে প্রথম বিশ্বকাপ, এটা কোনো দরকার নাই প্রথম বিশ্বকাপ, আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে শেষ বিশ্বকাপ। এই যে দেখেন T20 বিশ্বকাপ, এটা ইম্পর্টেন্ট। ফিফা, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছেন, খেলাধুলা তো আপনারা পারার কথা। তারপরে সর্বশেষ সাফ গেমটা দেখে নেবেন, হ্যাঁ রিসেন্ট, সব রিসেন্ট। এখানে একটু আইসিসি দেখবেন, ফিফা দেখবেন, আর কিছু দরকার নেই, ফিফা দেখবেন। তারপরে প্র্যাকটিস, তারপরে সরাসরি কোথায় চলে যাবেন, প্র্যাকটিসে চলে যাবেন। তাহলে খেলাধুলার বিষয়ে যা যা আছে সবগুলো রিসেন্ট, রিসেন্ট ইস্যু থেকে আসবে একদম 24-এ যা যা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে টেস্ট জিতছে, বাংলাদেশের নারীরা সাফ জিতছে, হ্যাঁ এই সমস্ত বিষয় থেকে আসতে পারে। ঠিক আছে, ম্যান অফ দ্য, এই যে আবার বাংলাদেশ লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললো, এরপরে হচ্ছে আপনার কি পাকিস্তানের সাথে খেললো, ওখানে ম্যান অফ দ্য ম্যাচ কে পেয়েছে, ম্যান অফ দ্য সিরিজ কে পেয়েছে, এই সমস্ত ইস্যু একটু আমাদের জানতে হবে। আপনি একটু হচ্ছে যারা, হ্যাঁ সাধারণ জ্ঞান বুলেটিনটা, টপিক গুলো এখানে যেগুলো দাগাই দিছি, ওখান থেকে পড়লে একটু ভালো হয় আর কি। মানে টপিক গুলো ধরে ধরে আপনি একটু প্র্যাকটিস করে ফেলেন, এটাই ভালো হয়, সাপ্লিমেন্টে যদি প্র্যাকটিস দেওয়া থাকে প্র্যাকটিস করে ফেলেন আর কি। আর তো এখানে আপনাদের পিডিএফটা আছে, আর আপনারা তো স্ক্রিনশট নিয়ে নিয়েছেন কিংবা হচ্ছে লিখেছেন বা নোট করেছেন, এরকম আর কি। প্র্যাকটিস গুলো বারবার করতে হবে আমাদের। এই যে এখানে যে অনেকগুলো প্র্যাকটিস হয় দেখছেন, প্র্যাকটিসে ভরপুর। সো এগুলা পড়া লাগবে। এবং দেখেন এখানে বিসিএস পরীক্ষায় আসার বিভিন্ন প্রশ্নের দিয়ে দিয়েছে, তাহলে আমাদের এই পার্টটাও গুরুত্বপূর্ণ, এই পার্টটাও কিন্তু আমরা
পড়ে নেব। এখানে একটু পাঁচ মিশালি প্রশ্ন দেওয়া আছে দেখেন। এখানে বিশ্ব শরণার্থী দিবস 20 জুন দেওয়া আছে। তারপরে ইউএনওডিসি দেখছেন। এগুলো কিন্তু এটা একটু কিন্তু কঠিন প্রশ্ন হয়, যে জাতিসংঘের যে সংস্থাটা মাদক এবং অপরাধ নিয়ে কাজ করে, অপরাধ নিয়ে কাজ করে আর কি। আপনারা আপনি একটু শুরুর দিকে ইউটিউব যে যে ইয়াতে করতেছেন ওই লিঙ্কটাতে আপনারা একটু লিঙ্কটা কপি করে রাখেন, ওখানে হয়তো পাবেন। ওইটা থেকে আপনারা করলে হচ্ছে। ও আচ্ছা, এটা কি ইউটিউব লাইভে যায় না বোধ না? আহ, আজকে তো যায় না, আমরা তো অন্যদিন ক্লাস নিয়েছিলাম, ওখানে হচ্ছে ইউটিউব লাইভ ছিল এটা। তাহলে এখানে দেখেন এই 12 বিধি কিন্তু আমরা পড়ছিলাম, এই যে দেখছেন 12 বিধি, এটা আমাদের হঠাৎ চোখে পড়লো। এই সমস্ত বিষয় আর কি, এগুলা প্র্যাকটিস, সব প্র্যাকটিস করতে হবে এখানে। বিভিন্ন বিসিএস এর কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করা হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করে করে একটা কি করতে হবে, একটা ভালো প্রিপারেশন নিতে হবে, এবং যাতে ফুল মার্কসটা আমরা নিতে পারি আর কি। ফুল মার্কসটা আমরা যাতে তুলতে পারি, আয়ত্তে নিয়ে আসতে পারি। আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? আর কোনো প্রশ্ন আছে কিনা? ও, আজকে শুধু জুমেই হচ্ছে তাহলে? অনেকের নেটের প্রবলেম, এই কারণে হয়তো আপনারা একটু রেকর্ডেড ক্লাসটা করে ফেলতে পারলে ভালো, যাদের একটু প্রবলেম ছিল, ইন্টারনেটের প্রবলেম ছিল। এটা আপনাদের কর্তৃপক্ষ জানিয়ে দিবে আর কি। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়ে করে দেবো এটা, অডিও।